Assalamu alaikum. Welcome to our new show Opportunity Call. আজকে আপনাদের সাথে আমি অ্যাজ এ হোস্ট রায়ন রহমান অ্যান্ড এজাজুল আমি ইসলাম। এজাজুল ইসলাম। সো এজাজ, আজকে আমাদের দুজন গেস্ট আছে, তুমি তাদেরকে ইন্ট্রোডিউস করে দাও। ওকে, আজকে পুরো শোটি জুড়ে আসলে দুজন গেস্ট হিসেবে আমাদের থাকছে তানজিল সুলতান খান তুর্য এবং এমডি সাইফুল আলম। আমি ভাইদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামটিতে। আচ্ছা, তো রায়ান, তোমার কাছে কি মনে হচ্ছে ভাইদের একটা ব্রড একটা ডেসক্রিপশন দিয়ে? আসলে নাম বললে তো সবাই চিনবে না। অবশ্যই। সাইফুল আলম ভাই আমাদের সাথে আছেন অ্যাজ এ সে বিভিন্ন ফিল্মে কাজ করেছেন, ফিল্মের সাথে সে স্ক্রিপ্ট লিখছেন এবং পাশাপাশি সে একজন তার একটা কোম্পানি আছে যেটি হচ্ছে এসআরটি ডক্টর, সে সেটার কো-ফাউন্ডার। এবং তানজিল সুলতান খান তুর্য যে হচ্ছেন একজন ফ্রিল্যান্স ডিরেক্টর অ্যান্ড ফিল্ম মেকার, বলা যায় না, একদম পুরো দস্তর ফিল্ম মেকার। অ্যাকচুয়ালি ফিল্ম মেকার ফর কো-ফাউন্ডার অফ 3 ফিল্মস। পছন্দ করব আর কি, ডিরেক্টর হচ্ছে। আচ্ছা, তো ভাই আপনারা তো অনেকদিন ধরে ফিল্মের সাথে জড়িত আছেন, তো কিভাবে শুরু হলো সেই জিনিসটা ছোট্ট করে জানতে চাই প্রথমেই সাইফুল আলম ভাইয়ের কাছে। ওকে, থ্যাংক ইউ এজাজ ফর ইনভাইটিং মি। যেটা হচ্ছে, যদি গল্প শুরু করি একদম শুরু থেকে, এটা শুধু নট অনলি অ্যাজ এ ফিল্ম মেকার, যে কোনো কাজ করতে গেলে তো আগে আমাদের কি হয় যে আমি কি করব, কেন করব, কিভাবে করব, রাইট? 3 কোয়েশ্চেন্স স্ট্রাইক ব্যাক। সো আমার ফিল্মের প্যাশনটা শুরু হয়েছিল বা আগ্রহটা শুরু হয়েছে অনেক ছোটবেলায়। যেটা হচ্ছে যে আমার বড় ভাই ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির সঙ্গে ইনভলভ ছিলেন। উনি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, সো উনি যখন দেখা যেত যে ডিইউএফএস এর প্রোগ্রামগুলো হতো, সো ছোটবেলায় দেখা গেছে যখন আমি ক্লাস 3-4 পড়ি, ওই সময় আমার কিছু ছবি দেখার সুযোগ হয়েছে। নেমিং দি গোল্ড রাশ, দেন সিনেমা প্যারাডিসো, দেন চিলড্রেন অফ হেভেন, তো দেন গুপি গাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে। তো যখন এই ছবিগুলো দেখছি, আস্তে আস্তে সাবকনসিয়াসলি আমার একটা আগ্রহ তৈরি হয়েছে। অ্যান্ড ওভার দ্য টাইম যখন বয়স বাড়তে থাকলো, চোখ খুলতে থাকলো, আগ্রহ বাড়তে থাকলো, যখন আমি ভার্সিটিতে এনরোল হয়ে ভর্তি হই, তখন থেকে মোটামুটি আমার আগ্রহ যে না, আমি সুযোগ পেলে হয়তো ফিল্ম রিলেটেড কিছু করব বা কাজ করব। বাট যেহেতু পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ভার্সিটিতে যখন আমি ভর্তি হই, দেন ভার্সিটিতে আমি চেষ্টা করি এবি ফিল্ম ক্লাবের সাথে ইনভলভ হই। অ্যান্ড সেখান থেকেই দেখা যায় যে আমার বিভিন্ন অপরচুনিটিস আসে, লাইক সামটাইমস ইটস কুড বি এ ওয়ার্কশপ, কখনো দেখা গেছে আমরা কম্পিটিশনে গেছি ইন্টার ইউনিভার্সিটি রিলেটেড, ন্যাশনাল রিলেটেড, কখনো অ্যাচিভমেন্টও আসছে। এভাবেই আমি মনে করি আমার সবচেয়ে বড় সুযোগটা আসছে, সেটা হচ্ছে যখন তারেক মাসুদ মাস্টার্স ক্লাস নামে একটা প্রোগ্রাম হতো ফিল্মি বাহাসে, স্টুডিও বিগিনিং থেকে অ্যারেঞ্জ করে। অ্যান্ড যেটা সেকেন্ড সিজন, যেখানে ক্লেয়ার ডেনি আসেন। ক্লেয়ার ডেনি ইজ ফ্রেঞ্চ ফিল্ম মেকার, শি ইজ ওয়ান অফ দ্য মাস্টার মেকার বলা হয় তাদেরকে। তো ক্লেয়ার ডেনির ওই ওয়ার্কশপটা করার পরে পরবর্তীতে আমার কাছে সুযোগ আসে স্টুডিও বিগিনিং এ একটা প্রজেক্টে কাজ করে, সেটা হচ্ছে কামার আহমদ সালমানের শুনতে কি পাও ছবিটা। যখন সেটা রিলিজ হয় 2014 সালে, থিয়েট্রিক্যাল রিলিজ হয় 2014 সালে, অ্যান্ড ইট ওয়াজ অ্যাওয়ার্ডেড ব্যাক ইন 2012। ইন্টারন্যাশনালি সেটার খুব একটা অ্যাকসেপ্টেন্স ছিল। তো ওইটার অ্যামাজন অ্যান্ড ডিভিডি রিলিজ নিয়ে আমরা একটা প্রজেক্টে কাজ করার সুযোগ হয়, খুব ছোট করে। তো সেখানে আমি প্রথম হচ্ছে সাবটাইটেলস, যে একটা কিছু বা এটার যে কাজ করার যে ক্লোজ, সেটা সাবটাইটেলস রেডি ছিল, আই ওয়াজ ডুইং দ্য ক্লোজ ক্যাপশন। তো ক্লোজ ক্যাপশনটা আই গেস আমরা সবাই জানি এখানে, যে ক্লোজ ক্যাপশন হচ্ছে যে আমরা যখন মুভিতে, একদম ছোট করে বলতে গেলে, আমরা যখন দেখি যে ব্র্যাকেট দিয়ে লেখা থাকে না যে এখন একটা গাড়ি অ্যাপ্রোচ করছে বা একটা বোম ব্লাস্ট হয়েছে, এরকম যে আমরা বুম, যে হ্যাঁ বুম, যে এরকম যে অফ ভয়েস গুলো, যেগুলো হচ্ছে যে বেসিক্যালি যাদের শুনতে সমস্যা হচ্ছে, শ্রবণ শক্তির সমস্যা আছে, তারা যেন কানেক্ট করতে পারে। তো ওই কাজটা আমি করি প্রথম। এরপরে পড়াশোনা শেষে আমার সুযোগ হয় সেখানেই ইন্টার্নশিপ করার। এরপর যদিও আমি পরবর্তীতে অ্যাড এজেন্সিতে চলে আসি, বাট এরপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রজেক্টে কাজ করা হয়েছে, বিভিন্ন প্রজেক্টে। গত বছর আমি আর আব্দুল্লাহ জহির বাবু মিলে স্টার্ট করি এসআরটি ডক্টরস। আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল নট অরাই অ্যাজ আ সাবটাইটলিস্ট, সেটা আমাদের করা। দেন
একদম মেইন স্ট্রিম প্রজেক্টে কাজ করতে গেলে আমরা মেইন স্ট্রিমে একটা কাজ করি, লন্ডন লাভ নামে একটা স্ক্রিপ্টে আমরা ট্রান্সলেশনের কাজ করি। দেন রিসেন্টলি আরেকটা কাজ করলাম আমরা, সেটা হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়ার মোনা, which is maybe অলরেডি আমরা কিছুটা দেখছি যে এটা হলিউডের জন্য পিচ করা হয়েছে, and probably it has been হ্যাঁ হ্যাঁ রাইট হরর ফিল্ম এটা, রাইট? ইয়া ইটস আ হরর জনরা ফিল্ম। আমি তোমাকে স্টোরিটা বলতে পারবো না, সরি। সো এটাই মূলত আমার জার্নি। সো এর ফাঁকে অন্যান্য আরো অনেক ছবিতেই কাজ করা হয়েছে, বা বিভিন্ন সাবটাইটেলের পাশাপাশি আমার শুটিং ফ্লোরেও থাকা হয়েছে, বা বলতে গেলে পিআরের কাজও করা হয়েছে। বাট যদি আমাকে বলা হয় যে হোয়াট ইজ ইউর ট্রু আইডেন্টিটি, আমি আসলে সাবটাইটেলিস্ট বলতেই বেশি কমফোর্টেবল ফিল করি। আচ্ছা সাইদ ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে ফিল্মের তো অনেক সেক্টর আছে, তো আপনি কেন সাবটাইটেলিস্ট হিসাবেই নিজেকে প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? আরো তো সিনেমাটোগ্রাফার আছে, ডিরেক্টর আছে, দেন হচ্ছে এডিটর আছে, আরো অনেক ধরনের পদ আছে, তো কেন আপনার এই জিনিসটাই পার্টিকুলারলি ভালো লাগলো? বিকজ আই এনজয় ইট। মানে বিষয়টা হচ্ছে যে আপনি যে কথা বলছেন, মানে তুমি যে কথা বলছো, এটা রাইটলি সে। আমাদের এখানে যেটা হয়, ধরো আমি যখন এআইবি ফিল্ম ক্লাবে জয়েন করলাম, মানে আই অ্যাপ্লাইড দেয়ার অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর। এখন দেখা যায় যে আমাদের একটা পারসেপশন আছে যে আমরা সবাই অ্যাক্টর হতে চাই, নইলে ডিরেক্টর হতে চাই, সবাই সুপারস্টার হতে চাই, নোবডি ওয়ান্টস টু বি এ ভিলেন। সবাই হয় শাহরুখ খান হবে, নইলে টম ক্রুজ হবে, নইলে শাকিব খান হবে। সো এটাকে আমি ডিসকারেজ করি না, যার যার একটা প্যাশন থাকতেই পারে, লক্ষ্য থাকতেও পারে। ফিল্ম ক্লাবের মেম্বার থাকা অবস্থায় আমিও 2-3টা শর্ট ফিল্ম কাজ করছি, ডিরেকশন দিচ্ছি, বা ভার্সিটির প্রজেক্টেও কাজ করছি। বাট যখন যত টাইম গেছে, বা যখন আমি প্রফেশনালি কাজ করতে আসছি, অ্যান্ড ওয়েন আই ইভেন আমি সাউন্ডে কাজ করছি, এডিটিংও টুকটাক কাজ করছি, বাট সাবটাইটেল ওয়াজ সামথিং যেটা আমি খুব এনজয় করি। মানে এটা প্রচন্ড পরিশ্রমের কাজ, বাকি সব সেক্টরের মতোই। এটা খুব ধৈর্যের কাজও। দেখা যায় যে আমি যদি একটা ফুল লেন্থ ছবি সাব করতে যাই, ইট টেক্স লাইক 40 আওয়ার্স প্লাস। যদি আমি 2 ঘন্টা একটা ছবি করতে চাই, 40 ঘন্টা আমাকে দিতেই হয়, কারণ আমাকে পুরো ছবিটা দেখতে হয়, টাইম কোডিং করতে হয়, ডায়লগস লিখতে হয়। সো ইটস আ হেক অফ এ জব, বাট আই এনজয়। একটা প্রশ্ন করে, তো ধরেন আপনি যে 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 প্রজেক্ট গুলো করেন আর কি, হ্যাঁ, তো ধরেন একবার অ্যাজ আ ভিউয়ার দেখার একটা যে মজা থাকে ফিল্মের, আপনার তো মনে হয় রীতিমতো সেই মজাটা আর কি নষ্ট হয়ে যায়, মানে তেতো হয়ে যায়, মানে 20-30 বার এতবার দেখে ফেললে ফিল্মটা? এইটা প্রথম থেকে একটু অসুবিধা হইতো। মানে দেখা যেত যে এক ছবি তো আমি প্রথমবার আমি যখন দেখি অ্যাজ এ ভিউয়ার আমার পুরোটা দেখতে হয়। সো সেকেন্ড টাইম তো দেখা যায় যে কাজের জন্য দেখতেছি। বাট এইবার যেটা আমি করছিলাম, এটা খুব ইন্টারেস্টিং ছিল যে নডরায় যখন আমি সাবটাইটেলস করলাম, পুরোটা করার পর আমার মনে হলো যে আই শুড ওয়াচ ইট। আমি যখন আবার হলে যে ছবিটা দেখছি, আমি কিন্তু এনজয় করছি। আমি মানে পজিটিভ দিক, নেগেটিভ দিক, আপস ডাউনস, আমি কোনো কিছু বদার করি না। আই জাস্ট এনজয় দ্যাট। তো এটা মানে হয়েছে, এটা কি আসলে যে আমরা তো একসময় নিজেদেরকে একটু মানে এই পিসটা ক্রিয়েট করি। ধরো যে তুমি যখন কাজ করতেছো অ্যাজ এ ফিল্ম মেকার, তুমি কিন্তু দ্য মোমেন্ট ইউ স্টার্ট ওয়ার্কিং অ্যাজ এ ফিল্ম ক্রু, সেটা যে কোনো সেক্টর হোক, সিনেমাটোগ্রাফার, এডিটর, তুমি কিন্তু প্রথম বসায় ছবিটাকে স্বাভাবিক অবস্থায় দেখতে পারো না, অ্যাজ এ নর্মাল অডিয়েন্স তুমি দেখতে পারো না। সাবকনসিয়াসলি তোমার মাথায় চলে আসে যে হ্যাঁ এই জায়গায় স্টোরিটা এরকম হবে, তুমি স্টোরি প্রেডিক্ট করা শুরু করো, বা তুমি হয়তো আচ্ছা লাইটটা এইভাবে কেন, ক্যামেরার অ্যাঙ্গেলটা এরকম কেন, এটা কেন এরকম না, এই জিনিসগুলো আসে। বাট একটা সময় যে কিন্তু আমরা আবার বুঝে ফেলি না, ঠিক আছে ফেরত আসি, হ্যাঁ, যে না একটু অডিয়েন্স হিসেবে এনজয় করি, সেটাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যারা যারা ফিল্ম মেকিং এর মধ্যে ইন্টারেস্টেড, আমরা সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দিই যে কে কি ইন্টারেস্টেড আছে, এবং যারা আপনাদের ফ্রেন্ড যারা আছে যারা ইন্টারেস্টেড, তাদেরকে আমরা মেনশন করে দিই। শুধু তাই নয়, এখানে আমরা সবাই এভিএন আছি, আমরা অবশ্যই জানি অনেক এভিএন যারা আছে যারা ফিল্ম মেকিং এ ইন্টারেস্টেড, তাদেরকে আমরা মেনশন করে দিই। আচ্ছা তুজো ভাইয়া, আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে। একজন তরুণ যে কিনা ফিল্ম মেকিং এ ক্যারিয়ার করতে চায়, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেক্ষেত্রে একজন তরুণ সে এই সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য কি কি স্টেপ অনুসরণ করতে বলা হয় আপনি মনে করেন, আর স্টেপগুলো কি কি?
আচ্ছা, ইন দ্যাট কেস এখন যদি প্রথমত ক্যারিয়ারের কথা আসে, ক্যারিয়ারের একটা মানে ডেফিনেশন আর কি, মানে ডিকশনারি ডেফিনেশন কি দাঁড়ায় যে নিজেকে বিক্রিযোগ্য করে তোলা, রাইট, কোম্পানির কাছে, সেটা যে কোনো প্রফেশনের ক্ষেত্রে, রাইট। সো এখন এই বিক্রি যোগ্যর সাথে যে যোগ্য কথাটা আসে, হ্যাঁ, সো আসলে যে কোনো জিনিসের ক্ষেত্রে আমাদের আগে মানে যোগ্য হয়ে ওঠার একটা মানে ব্যাপার আছে, যে আমাদের একটা ক্যাপাবিলিটি অর্জন করতে হয়। সো ফিল্মের ব্যাপারটা কি, যে ফিল্ম জিনিসটা হচ্ছে যে অনেকটা মানে সিন্স ইটস এন এন্টারটেইনমেন্ট মিডিয়া, অনেক মানে মেইন স্ট্রিম জবের থেকে কিন্তু এটা অনেকটা ডিফারেন্ট অবশ্যই। আমরা সাধারণ মানুষের কাছে কিন্তু ফিল্ম কিন্তু খুবই অবশ্যই এন্টারটেইনমেন্টের একটা ব্যাপার। সো ইন দ্যাট কেস আসলে ফিল্মটার ক্ষেত্রে যদি ক্যারিয়ার গঠন করার মানে ইচ্ছা থাকে, সেটা সবচেয়ে বেস্ট হবে যদি হচ্ছে যে মানে আসলে আর কি মানে প্যাশন থাকে জিনিসটার প্রতি, যে যদি আসলে ইচ্ছা থাকে যে আসলে মানে আই ওয়ান্ট টু মেক সামথিং। যেমন আমার ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে যে আমার ওয়েন আই মেক আ প্রজেক্ট, সেটা যত ছোটই হোক বা যত বড়ই হোক, সেটা হয়তো বায়োস্কোপে আমাদের একটা প্রজেক্ট আর কি এরকম মানে আপলোডেড হয়েছে। তো সেটা যেরকম হচ্ছে যে বানানোর যে সৃষ্টি সুখটা কাজ করে, তেমনটা সৃষ্টি সুখ কাজ করে যখন আমরা কোনো একটা ছোট কয়েকজন ফ্রেন্ড মিলে যখন এই প্রজেক্টটা তৈরি করি। সো ফার্স্ট অফ অল মানে বিফোর কামিং ইনটু ফিল্ম মেকিং, আমি মনে করি যে সবার একটা প্রশ্ন করা উচিত নিজেকে, যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু মেক আ ফিল্ম, মানে আমরা কেন ফিল্ম বানাতে চাই। যেমন ফিল্ম বেসিক্যালি কি একটা গল্প বলার মাধ্যম, রাইট। সো গল্প বলার মাধ্যম কিন্তু আমাদের অলরেডি প্রচলিত অনেকগুলোই আছে, যেমন আছে গান আছে, গানও এক ধরনের, গান না মেইনলি ধরেন সাহিত্য আছে। তো আমি প্রথম দিকে প্রাথমিকভাবে আমি নিজেকে সাহিত্যিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছিলাম, বাট আমি দেখলাম যে আমার মেইন অবজেক্টিভ ছিল যে আমার গল্পটা কনভে করা, এবং সেটার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট করছিল ফিল্ম, কেননা ফিল্ম হচ্ছে একটা ভিজুয়াল প্লাস একটা অডিটরি মিডিয়াম। তো এটা মানে খুব আর্টিস্টিক ভাবে আমার গল্পকে এমন ডিমেনশন দিচ্ছে, যেটা হয়তো আমি অন্য কোনো মাধ্যমে হয়তো তুলে আনতে পারবো না, বা হয়তো অন্য মাধ্যমে আমার অতটা পটু না। তো যাই হোক, আমার প্রথমত যে জিনিসটা আমি বলবো, যে প্রথমত উই নিড টু নো ওয়াই উই নিড টু মেক দ্যাট ফিল্ম। সেকেন্ডলি হচ্ছে যে বিফোর উই স্টার্ট মেকিং আ ফিল্ম, আমাদের যেরকম হচ্ছে যে ফিল্মের 3টা ফেজ থাকে, প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন। তো ফিল্মের নিয়ম অনুযায়ী প্রি প্রোডাকশন পুরো 100% মানে যদি মানে কমপ্লিট আকারে না দাঁড়ায়, আমরা প্রোডাকশনে সরাসরি যাই না ওভাবে। তো আমরা যদি জীবনটাকে ওইভাবে চিন্তা করি, যে প্রি প্রোডাকশন বেসিক্যালি হচ্ছে যে প্ল্যানিং ফেজটা, রাইট, ফিল্মের যে প্ল্যানিং ফেজটা। তো আমরা যদি প্রি প্রোডাকশন ফেজটা আমাদের লাইফের ওইভাবে তৈরি করি, তো আমার অ্যাজ আ মানে আমি আমার নিজের জার্নিটা যেভাবে পার করেছি বা করছি, অতিক্রম করছি এখনো, যে আমার ভার্সিটির যেই 4 বছরের লাইফটা, আমার অ্যাডভাইস থাকবে যে এই 4 বছর হচ্ছে যে আমাদের একটু নিজেদেরকে করতে হবে আগে, আমাদের প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর মানুষের সাথে মিশতে হবে, এবং আসলে ফিল্মের ক্ষেত্রে মানুষের সাথে মেশার কোনো বিকল্প নেই, সেটা হোক ফিল্মের সাথে জড়িত মানুষ এবং হোক ফিল্মের সাথে জড়িত না এমন মানুষ হোক, কেননা ফিল্মের ইন্সপিরেশন আসলে যে কোনো কিছুর থেকে ড্র করা যায়। যেমন হচ্ছে যে আসলে ফিল্ম তো আমরা সব রকম কি বলে আমাদের যে অর্গানস কাজ করে, সব রকম সেন্সরি অর্গানস কাজ করে। সো ফিল্মের ইন্সপিরেশন ড্র করতে পারি আমরা আর্ট দেখে, ফিল্মের ইন্সপিরেশন ড্র এমনও হতে পারে যে আমার মাঝে মাঝে হয় যে আমি যখন একটা গান শুনি, আমার মনে হয় যে আচ্ছা হ্যাঁ, এই গানটা তো এই ফিল্ম এরকম একটা সিন, অ্যাকশন সিনে বা এরকম একটা থ্রিলার সিনে এই জিনিসটা আর কি হয়। সো বিফোর বিল্ডিং এ ক্যারিয়ার উই শুড ফার্স্ট বিল্ড দ্যাট কনফিডেন্স। এখন এই কনফিডেন্স বিল্ড করার জন্য অনেকে যে মাধ্যম চুজ করে, যে অনেকে একাডেমিক্যালি ফিল্মটাকে বেছে নেয়, বা কেউ কেউ দেখা যায় যে সেই ভাগ্য নিয়ে হয়তো, যেমন আমি নিজেও একাডেমিক্যালি ফিল্ম চুজ করার অবস্থায় ছিলাম না, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এবং আইব ভাই নিজেও হচ্ছেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল। তো দেখা যায় যে এই সাবকন্টিনেন্টে সবাই কেন যেন মানে ইঞ্জিনিয়ার্সরাই আলটিমেটলি ক্রিয়েটিভ লাইনে চলে যায় মোস্টলি। তো হাউএভার এই 4 বছরের প্রিপারেশনের মধ্যে আরো একটা ফেজ যেটা খুবই জরুরি বলে মনে করি, যে অনেকের আছেন যে ফ্যামিলি সাপোর্ট করেন, আবার অনেকে আছে যে ফ্যামিলি হয়তো প্রথমে একটু নাক শিখতে হবে যে ফিল্ম এটা তো আসলে মানে ছেলে উচ্ছন্নে যাবে বা এরকম একটা ব্যাপার। কিন্তু না, আসলে আমি মনে করি যে ফ্যামিলিকে দিন শেষে যদি একটু কনভিন্স করা যায়, কনভিন্স বলতে কিরকম, যে যদি আপনি একটা ছোট ফিল্ম প্রজেক্ট আপনি যদি বানিয়ে ধরেন হচ্ছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয় কতগুলো, ফ্যামিলি আসলে দিন শেষে কি বুঝে যে আমার ছেলে কি মানে জিনিসটাতে মানে খুশি হচ্ছে কিনা বা সাকসেসফুল হচ্ছে কিনা ইভেন্টুয়ালি। হয়তো আপনাকে সারাদিন গায়ে লাগবে যে আপনি কেন ক্যামেরার পিছিয়ে ছুটছেন,
বাট দিন শেষে আপনি যখন একটা ছোট শর্ট ফিল্ম ফেস্ট থেকে যখন একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবেন বা হয়তো আপনার ছবিটা পেপারে ছাপা হচ্ছে, আপনার ফ্যামিলি কিন্তু আপনার তখন প্রচারটা ওভাবে করবে। তো ছোট করে বলতে গেলে আসলে ফিল্মের পিছিয়ে আসলে আমাদের অনেক আগে এডুকেট করতে হবে নিজেদেরকে, এবং এডুকেট করার জন্য আমাদের ওপেন সোর্স অলরেডি অনেক এখন অ্যাভেলেবল। নাও ফিল্ম ইজ ইজিয়ার দেন এভার। এখন জাস্ট আমাদের একটা মোবাইল থাকলে রীতিমতো মোবাইল দিয়ে ফিচার ফিল্ম তৈরি হয়ে যাচ্ছে। অনেক বড় বড় ফিল্ম সোসাইটি আছে, তারা হচ্ছে মোবাইল ফিল্ম ফেস্ট অ্যারেঞ্জ করে। তো সেখানে আবার হচ্ছে বিদেশি মেকাররা দেখছি যে মানে একদম দেখে বোঝার উপায় নেই যে এটা যে কোনো মোবাইল দিয়ে করা। তো বিগিনিং স্টেপসটা অবশ্যই খুবই ছোট হবে, এবং এটাতে আসলে অনেক ধৈর্য ধারণ করতে হবে এবং ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না যে আমরা দেখবো যে অনেকে হচ্ছে এত ভাই, এখানে ফ্রাস্ট্রেশন থেকে একটা কথা আসলো। আমরা সবাই আসলে অনেক সময় দেখি যে সবাই বলে থাকে একটা ফিল্ম বানানোর পিছনে একটা ইফেক্টিভ একটা টিম ওয়ার্ক প্রয়োজন। সেই ইফেক্টিভ টিম ওয়ার্কটা কিভাবে করা যায় নাম্বার 1, এবং এই টিমটাকে কিভাবে বিল্ড আপ করা যায় সে ব্যাপারে যদি কিছু টিপস দিতেন তুর্য ভাই এবং সাইফ ভাই দুজনে। আগে তুর্য ভাই শেষ করবে, তারপরে সাইফ ভাই যদি বলতেন। ডেফিনেটলি। সো আমার মতে ফার্স্ট অফ অল হচ্ছে যে ফিল্ম তো একটা টিম ছাড়া ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। কেননা ফিল্ম একটা কমিউনিটি ওয়ার্ক। এখানে আপনার একজন আপনার ডিরেকশন দিতে হচ্ছে, স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, এবং আসলে দিন শেষে সবগুলো কাজ মানে এক মাথায় করাটা আসলে যে মানুষের জন্য অনেক প্রেশার পড়ে যায়। আবার ফিল্মের অনেক ডেডলাইন থাকে, সো হয়তো চাইলেও সম্ভব না। কিন্তু আমাদের অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট মেকারদের দেখা যায় যে যখন বাজেটের ঘাটতি থাকে তখন আমরা মাল্টিপল টাস্ক হাতে নেই। বাট দেন এগেন এই ক্ষেত্রে প্রসিড করতে হলে স্পেশালি আমরা যারা উঠতি ফিল্ম মেকার, আমাদেরকে ডেফিনেটলি একটা মন মতন টিম গঠন করতে হবে। কেননা মানে এটা আসলে সবার জন্যই যাত্রাটাকে সহজ করে দেয়, কেননা এটা স্ট্রাগলটাকে ভাগ করে দেয়। যেমন 4 জন হলে 25-25 করে ভাগ হয়ে যায়, 25% করে। তো বিফোর কামিং টু টিম বিল্ডিং, আমার মতে আমি যেসব টুল বা যেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি যে আমাদের আসলে নিজেকে প্রিপেয়ার করতে হবে বিফোর উই এন্টার এ টিম। কেননা একটা টিম এন্টার করার পর আমাদের অনেক বিষয় থাকে, যেমন আমরা যখন সোলো আগাই, আমরা যখন পার্সোনালি কাজ করতে যাই, আমাদের অনেক ফ্রিডম থাকে যে আমরা যে কোনো মতামত নিয়ে আগাতে পারছি। বাট যখন আপনি একটা টিম বিল্ড করছেন, প্রথমত আপনার মেক শিওর করতে হবে যে যে মেম্বাররা আছে টিমে, সেই মেম্বার গুলির একটা শেয়ার্ড ড্রিম, আপনারা মানে আপনাদের টোটাল টিম একটা শেয়ার্ড ড্রিম, মানে এই ড্রিমটা আপনার একার না, এই স্বপ্নটা আপনার একার না, এই স্বপ্নটা সবাই মিলে ভাগাভাগি করেই বাস্তবায়ন করতে যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে যে এক্ষেত্রে যেটা হয় যে আমাদের হচ্ছে আমরা অনেক সময় ইমোশনাল হয়ে পড়ি, বাট ওয়েন ইট কামস টু প্রফেশন আসলে ইমোশনাল হওয়ার প্রশ্নে আসে না। আমাদের হচ্ছে প্রফেশনালিজমটাকে প্রায়োরিটি দিতে হবে ইমোশনাল হওয়ার ক্ষেত্রে, ইমোশনাল হওয়ার চেয়ে বেশি। এক্ষেত্রে বিষয়টা এরকম যে দিন শেষে যদিও এটা শেয়ার ড্রিমটা কিন্তু আপনার, আপনি কিন্তু চাবেন না যে আপনি ভুল মানুষটাকে সিলেক্ট করে, বা ভুল না হলেও যে আপনার অনেক সময় দেখা যায় যে রাইট একটা মানুষ আপনি নিয়েছেন, ওই মানুষটা অনেক নলেজেবল, ওই মানুষটার অনেক এক্সপিরিয়েন্স আছে, বাট দেন এগেন আপনার সাথে ওর ভাইবিংটা হচ্ছে না, আপনার সাথে ওর সেই পেসটা মিলছে না, হয় আপনি অনেক ফাস্ট অনেক স্লো, বা হয়তো ওর সাথে কোনোভাবে হয়তো মিলছে না। তো সেই ক্ষেত্রে আসলে না আগানোই বেটার। সো ইটস বেটার যে আস্তে ধীরে ছোট ছোট পরিসরে স্টার্ট করা, বাট আস্তে আস্তে টিম অন দ্য ওয়ে একাই বিল্ড আপ হবে। তো এক্ষেত্রে লাস্ট যে বিষয়টা বলতে চাই, তারপর সাইফ ভাইয়ের কাছে যেতে চাই যে এক্ষেত্রে আপনার যাত্রাটার ক্ষেত্রে আপনাকে অনেক ভোকাল হতে হবে। As in when you're starting to journey towards film making, আপনাকে ভোকাল হতে হবে ইন দ্য সেন্স দ্যাট আপনাকে তাই বলে এমন না যে ঢাক ঢোল পিটাইতে হবে যে ভাই সব আমি একজন ফিল্ম মেকার, আমি ফিল্ম বানাই, সবাই দেখুন আমাকে, এরকম। বাট দিন শেষে মার্কেটিংও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফেজ কমার্শিয়ালি স্পিক। তো আপনি এখন যে ব্যাপারটা হচ্ছে যে আপনার পৃথিবীটা এখন পুরো মানে ইটস অ্যান ওপেন ওয়ার্ল্ড, এনিওয়ান ক্যান সি ইউ, এনিওয়ান ক্যান মনিটর ইউ। তো আপনি যখন ভোকাল হন, হয়তো আপনার মন মতন টিম যেটা আপনি পাচ্ছেন না, আপনি নিজে হারিকেন দিয়ে খুঁজে পাচ্ছেন না, দেখা যাবে যে আপনাকে নিজেই এসে নক করছে যে ভাই আপনার সাথে কাজ করতে চাই, আপনার কাজ থেকে ভালো ভালো লেগেছে, বা হয়তো আপনার ইভেন্চুয়ালি অনেক অপরচুনিটিসও আসতে পারে। তো এখন সাইফ ভাইয়ের কাছে পাসন করতে চাই, কেননা সাইফ ভাইও একটা খুবই সাকসেসফুল টিম বিল্ড আপ করেছেন এসআরটি ডক্টর। তো সেই বিষয়ে আমারও কিছু প্রশ্ন ছিল আসলে যে আপনি আপনার যাত্রাটা কিভাবে, কেননা মানে এটা তো ডিফারেন্টলি মানে একটা ডিফারেন্ট একটা ফিল্ড ফিল্মে সাবটাইটেল। তো সাইফ ভাই যদি
দুটো যদি আমি ফার্স্ট থেকে আসি, যে তুমি মোস্টলি জিনিসগুলো কভার করছো, ইউ রাইটলি সেড। স্টিল কিছু বিষয় হচ্ছে কি যে একটা জিনিস হচ্ছে যে আমার মা এটা অলওয়েজ বলে যে শুরুটাই আসে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আহ, যেটা আমি এগেন এগ্রি করি যে এখন আসলে সিনেমা বানানো যে কোনো সময়ের থেকে অনেক সহজ। Because এখন সবার হাতেই ফোন আছে, সবার হাতেই টেকনোলজি একটা অ্যাক্সেস আছে, এখন একটা ওপেন সোর্স ওয়ার্ল্ড আছে। সো যেটা হয় কি যে প্রথমে স্টার্ট করতে হবে। যখন আমি স্টার্ট করব, লাইক ধরো আজকে আমি টার্গেট করলাম যে আজকে যদি আমি মক্কা যেতে চাই, আমি হেঁটেও যেতে পারি, প্লেনেও যেতে পারি, জাহাজেও যেতে পারি। তো এইটা অ্যাকচুয়ালি নির্ভর করবে যে আমি কিভাবে, মানে আমার যাত্রার অবস্টাকেলস গুলো কি বা অপরচুনিটিস কি, বা আমি জিনিসগুলোকে কিভাবে ইউটিলাইজ করছি এবং যাওয়ার সময়, এবং ওই জার্নিতেই দেখা যাবে যে থ্রু আউট দ্য টাইম আমি হয়তো কিছু মানুষকে পাবো, কিছু দূর পাবো, কিছু দূর পাবো না। অনেক সময় আমাকে অনেকটা রাস্তা নিজের মতো করে হেঁটে আসতে হবে। তো টিম ভাঙবে, টিম গড়বে, কারোর সঙ্গে খুব নলেজেবল মানুষ, তোমার থেকে খুব বেশি নলেজেবল মানুষ, তার সঙ্গে তোমার সিঙ্ক আপ নাও হইতে পারে। আবার দেখা গেল যে খুব নলেজেবল না, বাট সে ডেডিকেটেড, দ্যাট ক্যান বি অ্যান অ্যাডভান্টেজ। সো এবং এক্ষেত্রে আই বিষয়টা, থিঙ্ক আমাদের মানে একটু একসেপ্টিং ও হতে হবে যে মানে এরকম হ্যাঁ, সিচুয়েশন অ্যারাইভ করতে পারে। একসেপ্টিং হতে হবে। এবং একটা জিনিস কি যে আমি যে কথাটা সবসময় বলি, যেটা তোমাকেও বেশ কয়েকবার আমাদের যখন পার্সোনালি অনেক সময় আলোচনা হয়েছে, যে স্ট্রেংথ আমরা সবাই জানি, এটা শুধু ফিল্ম মেকিং এর ক্ষেত্রে না, সব ক্ষেত্রে উই এভরিবডি নোজ দেয়ার স্ট্রেংথস, বাট লিমিটেশনস গুলোকে অ্যাকসেপ্ট করা, লিমিটেশনস গুলোকে অ্যাড্রেস করাটা জরুরি, যে এইটা আমার লিমিটেশন। এখন আমি যেটা আরেকদিন একটা ফ্রেন্ডলি আলোচনায় সুযোগে বলছিলাম যে আমি ডিরেকশন পার্সু করি নাই বিকজ সামডে আই রিয়েলাইজ যে ওখানে আমার একটা লিমিটেশনস আছে, বা ওই জার্নিটা হয়তো আমি এই মুহূর্তে দিতে চাচ্ছি না। সো আই এম ফাইন উইথ ইট। সবার তো ডিরেক্টর হওয়ার দরকার নেই, সবার তো ডিওপি হওয়ার দরকার নেই, সবার এডিটর হওয়ার দরকার নেই, সবার লিড মানে সবার হিরো হওয়ারও দরকার নেই। আমি যদি একদম র সাবকন্টিনেন্টাল ল্যাঙ্গুয়েজে বলি, আবার সবাই কমার্শিয়াল ছবিও বানাতে পারবে না, সবাই আর্ট হাউস ছবিও বানাবে না। বাট হোয়াট এভার ইউ ডু, even if you make uh, a piece of garbage, make sure everybody says, wow, what a piece of garbage. That says that you're on track. তুমি ট্র্যাকে আছো, তুমি রাইটলি যাচ্ছ। এখন এসআরটি ডক্টরস এর বিষয়টা যদি আসে, এটা কিন্তু আমার 5 বছর জার্নির পরে আসছে। আমি যে বলবো যে 5 বছরে আমি খুব দুনিয়া উদ্ধার করে ফেলছি, সেটাও না। মেবি ইটস জাস্ট এ বিগিনিং অর ইটস নাথিং। সাবটাইটেলস এর প্রতি আমার ইন্টারেস্ট গ্রো করা বা যাই, এটা হচ্ছে কি যে যখন আমি স্টুডিও বিগিনিং এ একটা সুযোগ পাই ইন্টার্নশিপ করার, আফটার যখন এবি ফিল্ম ক্লাবে কাজ করলাম, ফিল্ম বাস হলো, when I had an opportunity to work with Kamar Ahmad Sami, and I owe him a lot. আমি যদি কিছু মানুষের নাম আমার, সরি, আমার একটু মেনশন করতেই হবে যাদের এখন পর্যন্ত শিওর আমার শিওর। জার্নিতে অবদান আছে। তখন আমার বড় ভাইয়ের কথা আসতে হবে, কারণ তার মাধ্যমে আমার সিনেমার আগ্রহটা আসছে, ইভেন দো হি ডিডেন্ট পারসু ইট। উনি ইউএফএস এর জিএস ছিলেন একটা টার্মে, দেখা গেছে যে ওইখানে ওই দিক দিয়ে প্রাইমারি ইনজেকশনটা হয়েছে। দেন যখন আমি ভার্সিটি লাইফে আসলাম, এআইপি ফিল্ম ক্লাব, ওই সময় আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন দানা ভাই, দেন যারা অন্যান্য সিনিয়ররা ছিলেন, ফেলোস যারা ছিলেন, জুনিয়র্স যারা ছিল, আমার কিছু ফ্রেন্ড ছিল, শুভ্র, তানভীর, বিথি, সাব্বির, যদিও অনেকেই এখন অনেক ভ্যাট বিভিন্ন ছিল। জায়গায় স্ক্যাটার্ড হয়ে গেছে। অনেক অনেক ছিল আমাদের, যদি অনেক, রায়হান, দীপঙ্কর, সুজয়, দেয়ার বিন লট অফ নেমস। আনফরচুনেটলি তোমাকে আমি পাইনি। ফারদিন ছিল। সো প্রত্যেকের থেকে না কিছু ইনপুট আসছে, এবং আমি যেটা হচ্ছে যে কিছু না কিছু শিখছি। হয়তো দেখা গেছে কেউ এডিটিংটা ভালো পারে, কেউ স্টোরিটা খুব ভালো বলতে পারে, এবং সবার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে বা সবাই যে এমএমসি থেকে আসে বা ফিল্ম মেকিং থেকে আসে, নট লাইক দ্যাট। সেখানে দেখা গেছে যে এক্সাম্পল ছিল যে তুমি তো প্রথম ইঞ্জিনিয়ার না যে এই রাস্তায় হাঁটতেছি, বা অন্য যিনি বিবিএ থেকে আসে, বা এরকমও তো নজির আছে যে লাইক ইন্ডিয়াতে একটা ছবি হয়েছিল শোর ইন দ্য সিটি, দুইজন ডিরেক্টর হচ্ছেন বেসিক্যালি তার এমবিবিএস ডক্টর। সো নাইস। সো দেখা গেছে যে যার যার জায়গা থেকে কিন্তু যার যে প্যাশন থাকে সে সেটাকে পার্সিউ করে। কারণ বিভিন্ন কারণে হতে পারে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি বা আমার ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, পরে জিনিসটা আমাকে টানে নাই, থার্ড ইয়ারে যে আমি রিয়েলাইজ করছি যে আমাকে ইঞ্জিনিয়ারিং হচ্ছে না। বাট
আমি এটা বলবো যে আমার যতটুকুই জার্নি হয়েছে বা ফিউচারে যতটুকুই হবে, যদি আমি আরো 10 বছর 15 বছর এই ফিল্ডে থাকি, আমার অবশ্যই আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিকে ক্রেডিট দিতে হবে, বিকজ ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাকে প্রবলেম সলভ করতে শিখাইছে। প্রবলেম সলভিং যে অ্যাটিটিউড, এটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দেখা গেছে যে হয়তো আমি প্রথম ফিল্মের ক্ষেত্রে কিন্তু আমরা আসলে মানে বেসিক্যালি ফিল্ম মেকিং ইজ প্রবলেম সলভিং, রাইট? আমরা প্রতিনিয়ত রাইট কোনো না কোনো প্রবলেমের ইভেন আমি বলবো যে ফিল্ম মেকিং ইজ অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্ট। এখানেও কিন্তু টেকনোলজির ব্যাপার আছে, যেটা আমি ডিনাই করতে পারবো না। অবশ্যই একটা অ্যাসথেটিক্যাল ব্যাপার আছে, অ্যাসথেটিক্স তো থাকবেই, কিভাবে আমি ফ্রেমটা ধরবো বা কি করবো, বাট এট দ্য সেম টাইম টেকনিক্যাল কিছু চ্যালেঞ্জেস কিন্তু আছে যেগুলো আমাদের প্রতিদিনই সলভ করতে হয়। এন্ড এটা কিন্তু ডেপথের শেষ নেই। মানে আমি যদি শুধু সাবটাইটেলসের জাস্ট ফ্রেমে 2টা লাইন লেখার জন্য যদি আমাকে দেখা যায় যে অনেক ধরনের ব্যাপার চলে আসে এখানে, যে আমি কোন ফরম্যাটে দিচ্ছি, কয়টা ক্যারেক্টার দিচ্ছি, কিভাবে লিখবো, কোন প্ল্যাটফর্মে দিচ্ছি, এটা কি অনলাইনে যাচ্ছে না ডিসিপিতে যাচ্ছে না ভিমিওতে যাচ্ছে না ইউটিউবে যাচ্ছে, এখানে যখন অনেক ব্যাপার চলে আসে, যখন আমি পুরো ফ্রেমটা চিন্তা করি, একটা পুরো ফ্রেমে যখন লাইটিং আসে, সেটআপ আসে, এডিটিং আসে, ট্রানজিশন আসে, এখানে আসলে শেষ নেই। ইউ হ্যাভ টু, মানে আপনাকে একটা আর্টকে আর্ট হিসেবেই ডিল করতে হবে। যখন আমি একটা আর্টকে আর্টের মতো ডিল করতে যাব, এখানে কিন্তু অনেক প্যারামিটার চলে আসে। তো এসআইটি ডক্টর স্যার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে আমরা যখন আমি যখন সিনেমার কাজ করছিলাম, মানে স্টুডিও বিগিনিং এর 8 মাস যখন আমি ইন্টার্নশিপ কমপ্লিট করার পর যখন এজেন্সিতে কাজ করা শুরু করি, অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোতে জব লাইফ স্টার্ট হয়। তো আমি কাজ করি ফার্স্ট আমি ছিলাম অ্যাজ এ এক্সিকিউটিভ প্রডিউসার, দেন আই টার্নড এ কপিরাইটার, এখন কন্টেন্ট নিয়ে কাজ করছি মূলত। তো বিভিন্ন সময় আমার বিভিন্ন প্রজেক্ট করা হচ্ছে, লাইক কখনো দেখা যাচ্ছে যে কোনো ইন্ডি প্রজেক্টও করছে, আবার প্রফেশনাল কাজও হচ্ছে, বিভিন্নভাবে সাবটাইটেলস গুলো করা হচ্ছে। তো আমরা সবাই তো আব্দুল্লাহ জলিল বাবুর নাম জানি। বাবু ভাই ইজ আ মানে ভেটেরান স্ক্রিপ্ট রাইটার বাংলাদেশের, মোটামুটি কমার্শিয়ালি অ্যারাউন্ড 300 স্ক্রিপ্ট হয়ে গেছে। তো দেখা গেছে যে উনিও একজনকে খুঁজতেছিলেন, একটা প্রজেক্ট করবো আমরা, ওটার হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন করতে হবে, কারণ ছবিটার শুটিং হবে দেশের বাইরে। সো বাইরে শুটিং করতে গেলে যেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট হলো আমাকে স্ক্রিপ্টটা ইংলিশে জমা দিতে হয় ফাইনাল ড্রাফটে বা সেলটেক্সে, এটা যে ফরম্যাট আছে স্ক্রিপ্টের। তো ওইভাবে তখন মোহন ভাইয়ের মাধ্যমে, মোহন ভাই হচ্ছে পরবাসন ছবির ডিভাইসেন ডিরেক্টর ছিলেন, তো মোহন ভাইয়ের সাথে স্বপন ভাইয়ের সঙ্গে বাবু ভাইয়ের সঙ্গে পরিচয়। অ্যান্ড ওয়েন উই স্টার্টেড, তখন সেখান থেকে বেসিক্যালি এসআরটি ডক্টরসের জার্নি স্টার্ট হয়। দেন ইভেনচুয়ালি উই অলসো ওয়ার্ক অন নডারে, একদম সমসাময়িক সময়। এরপরে আমরা লেটেস্ট করলাম হচ্ছে মোনা। তো সামনে আরো কিছু ছবির কথা চলছে, আই হোপ দ্যাট উই উইল ডু ইট। এখানে ইনশাআল্লাহ এগুলো হবে। একটা কথা থেকে একটা প্রশ্ন আসি যে আপনি মেনশন করেছেন যে ফিল্মের যে ডেপথের ব্যাপার, তো এখানে আমার একটা মাথায় আসলো যে ফিল্মের যে ক্ষেত্রে যেটা হয় যে আমার মনে হয় যে কেউ যদি ফিল্ম এক্সপেরিমেন্টালিও পার্সু করতে চায়, যে একটু জাস্ট ঘুরে দেখা ফিল্ডটা, আমার মনে হয় না সেই ব্যক্তিটা কখনো বোর্ড হবে। কেননা তার যদি ক্যামেরা সেন্স ভালো থাকে, বা যদি ফটোগ্রাফি সেন্স ভালো থাকে, ফ্রেমিং সেন্স ভালো থাকে, সে ডিওপি সাইডটা এক্সপ্লোর করতে পারে। এরপর হচ্ছে যে তার এক্সপেরিমেন্টালি সে চাইলে এডিটিংটাও দেখতে পারে, প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টস, যেসব আর কি আনুষঙ্গিক। তো যেমন হচ্ছে যে আমি ইনিশিয়ালি দেখা গিয়েছে যে অ্যাজ আ ডিরেক্টর আমি নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করেছিলাম, বাট টাইম টু টাইম দেখা গিয়েছে যে আমার দেখতে দেখতে হয়তো এডিটিংটা শিখে গিয়েছি, যে একটা টাইমলাইন বসানো শেখা হয়ে গেছে। এবং আমি স্বীকার করতে খারাপ লাগবে না যে এডিটিং প্রসেসটা, পোস্ট প্রোডাকশনের প্রসেসটা আমি সবচেয়ে এনজয় করি আর কি। সো আমার মতে সবারই লাইফে একবার হলেও একটা ছোট এক্সপেরিমেন্টাল ফিল্ম হলেও ট্রাই করা উচিত। কেননা মানে একবার যদি ওই মজাটা পেয়ে যাওয়া হয়, আমাদের দেশে আমি মনে করি না যে সামনে আমাদের কোনো মানে মেকারের সংকট হবে, স্পেশালি যেই মানে অ্যাভেলেবল হয়ে গিয়েছে এখন টেকনোলজি, এখন খুবই অ্যাক্সেসিবল টেকনোলজি। সত্যি বলতে গেলে আমার আর তুর্য ভাইয়ের একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছে, সেটা আসলে এডিট প্যানেলে বসেই হয়েছে, তাই তো? আচ্ছা, আমরা একটু দর্শকদের সাথে কাছে একটু কথা বলবো। সেটা হচ্ছে যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে, সাথে সাথে কমেন্ট করুন, জানান আপনারা কোত্থেকে আমাদেরকে দেখছেন। সাথে সাথে যারা ফিল্মে ক্যারিয়ার করতে ইন্টারেস্টেড, তারাও কমেন্ট করুন আপনাদের প্রশ্ন। আমাদের দুইজন
অবশ্যই। আমার মনে হয় একটা আচ্ছা। প্রশ্ন অলরেডি চলে এসেছে, সেটা হচ্ছে আমরা জানি যে ভালো বাজেট মানেই ভালো ফিল্ম, সেটা শর্ট ফিল্ম হোক বা যে কোনো ফিল্মই হোক। এখন অনেক জিরো বাজেটের ফিল্মও দেখা যায় অ্যাওয়ার্ড নিয়ে আসে। সেক্ষেত্রে আমি তুর্য ভাইয়ের কাছে যাব যে বাজেট কতটুকু ম্যান্ডেটরি একটা ভালো ফিল্মের জন্য, নাম্বার ওয়ান। আর ভালো বাজেট মানেই যে ভালো ফিল্ম হবে, এটা কি একটা এক্সকিউজের পর্যায়ে চলে যায় না? আপনার আপনার কি মনে হয়? আচ্ছা, এখন বাজেটের ক্ষেত্রে যদি আসি, ফিল্মের যে ব্যাপারটা, যে ফিল্মের সবচেয়ে মজার যে ব্যাপারটা, যে আপনি আম, ধরেন 400 টাকা বাজেটে আপনি একটা ফিল্ম বানাতে পারছেন। আপনি আবার দেখা যাচ্ছে যে আম, বড় বড় ইন্ডাস্ট্রিতে হচ্ছে কোটি কোটি টাকা দিয়েও ফিল্ম বানানো হয়। বাট দেন এগেন আপনি একটা খুবই মোটা দাগে চিন্তা করলে দুইটাই কিন্তু ফিল্ম। হয়তো আপনি 400 টাকায় যে ভিএফএক্স টা অ্যাচিভ করতে পারছেন, সেটা হয়তো আপনার ওই বিগ বাজেটের সাথে হয়তো মানানসই হচ্ছে, মানে কম্পারিজন করতে গেলে হয়তো মানে একই ফ্লোরে না। সো দ্য ফ্যাক্ট ইজ যে আসলে দিন শেষে বাজেটের আগে যেটা ডিটারমাইন করা উচিত, যে আমার যে স্টোরিটা আমি কনভে করতে চাচ্ছি, তো সেটার জন্য আসলে কোন জিনিসটা প্রয়োজন। আমরা দেখা যায় যে আমরা বাজেটের কথা কেন আসে, যে আমরা হচ্ছে মনে করি যে বিষয়টা খুবই স্বাভাবিকভাবে দেখলো, যে মানে আমরা আমাদের সহজাত একটা স্বভাব কি আছে, কিন্তু আমরা যদি অলংকার পড়ি, আমরা জিনিসটাকে মনে করি যে একটা স্ট্যাটাস অ্যাচিভ করা, রাইট? যে আমাদের যদি হচ্ছে যে আমার স্বাভাবিক আমরা এখন দ্য ফ্যাক্ট ইজ যে আমার নিচের ড্রেস যেটা, সেটা হচ্ছে খুবই ইনফর্মাল একটা ড্রেস, যার উপর দিয়ে হচ্ছে আমি দামি সোনা গয়না পরে আছি, সেটা কিন্তু ডেফিনেটলি এখন মানে মানাবে না। তো দ্য ফ্যাক্ট ইজ যে আমরা যত এক্সপেরিমেন্টাল ফিল্ম দেখবো বা ডকুমেন্টারি যেসব ফিল্ম, সেগুলোর কিন্তু বাজেট ইউজুয়ালি স্টার্ট অফ হয় খুবই মানে ছোট আকারে। ইভেন হচ্ছে ছোট 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 বাজেটের প্রজেক্ট তো অনেক আম, অনেক নাম করেছে, অনেক মানে কাল ক্লাসিক হয়ে দাঁড়িয়েছে। যেমন মানে আমরা যদি হলিউডের ক্ষেত্রে দেখতে যাই, যেমন ব্লেয়ার উইচ প্রজেক্ট যে ফিল্ম, সেটার হচ্ছে বাজেট খুবই ছোট ছিল। তো হলিউড ইন্ডাস্ট্রির যে ক্ষেত্রে বা বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাদের ম্যাক্সিমাম বাজেট যায় হচ্ছে বেসিক্যালি ফিল্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। বাট মেকিং এর ক্ষেত্রে সত্যি বলতে আপনার আসলে ডিপেন্ড করে যে আপনি মানে আপনার মেসেজটা কনভে করার জন্য, আপনার স্টোরিটা কনভে করার জন্য আপনি কি চুজ করতে চাচ্ছেন। বাজেট যদি আমার কমানোর উদ্দেশ্য থাকে বা বাজেট যদি আমার ছোট করার উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমার প্রি প্রোডাকশনটা সবচেয়ে ঝকঝকে করা, প্রি প্রোডাকশনটা সবচেয়ে পারফেক্ট করা। কেননা প্রি প্রোডাকশনে যে শর্ট ডিভিশনের যে ব্যাপারটা থাকে, প্রি প্রোডাকশনে যে প্ল্যানিং এবং লোকেশন স্কাউটিং সবকিছুর একটা ব্যাপার থাকে, প্রি প্রোডাকশনের উপর একটা প্রজেক্টের সাকসেসের অনেক বড় একটা মেজর অংশ ডিপেন্ড করে। তো যেমন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের বাজেট দেখা যায় ফেল করে যখন আমরা হচ্ছে যে আমাদের প্রি প্রোডাকশনটা প্রপার থাকে না। আমরা শুট করতে যে দেখা যায় যে এই ওই এলিমেন্ট মনে পড়ে যে হ্যাঁ আমার তো এটা ইনক্লুড করা দরকার। সো আপনি যখন একটা স্ট্রিক্ট একটা প্ল্যানে, স্পেশালি যখন ফিল্মে আপনি যখন সাডেন চেঞ্জেস আনতেছেন, আপনার ধরেন একটা ড্রাফট অলরেডি তৈরি হয়ে গিয়েছে, বাট আপনি দেখে গিয়েছেন যে একটা কিছু মিস করেছেন, সো আপনাকে রিশুট করতে হবে, রিএডিট করতে হবে, আবারও অনেক বড় একটা খরচের ধাক্কা। সো প্রথমত আপনার যদি প্যাশনটা হয় মানে আপনাকে ফিল্মটা তৈরি করতে হবে, সবার আগে আমি যে পন্থাটা অবলম্বন করি, একদম বাজেটের চিন্তাটা মাথাটা থেকে ঝেড়ে ফেলুন। বরং যদি আপনার বাজেটের কনস্ট্রেন্টস থাকে, দ্যাটস দ্য বেস্ট থিং ফর ইউ। কেননা আপনি চ্যালেঞ্জেস ফেস করবেন একজন মেকার হিসাবে, এবং একজন মেকার হিসাবে আপনি যত চ্যালেঞ্জেস ফেস করবেন, আপনি ততটা হচ্ছে ক্রিয়েটিভ হতে পারবেন। সো হয়তো কখনো যদি কেউ বাজেটের এক্সকিউজ দিয়ে থাকে, বাজেটের এক্সকিউজ বেসিক্যালি আমরা যারা উঠতি ফিল্ম মেকার আমরা ইউজুয়ালি দিয়ে থাকি। বাট আমাদের আসলে একটা হ্যাবিট গ্রো করা উচিত, যে এক্সকিউজেস দেওয়ার চেয়ে আমরা উই শুড স্টার্ট টেকিং ব্লেমস। ইফ উই মেক আ আমাদের কোনো একটা ফিল্মের যদি অ্যাসপেক্ট খারাপ হয়, ফিল্ম সবসময় খারাপ হবে, আপনার কখনো ভালো ফিল্ম হবে না। কেননা প্রতিটা ফিল্মে আপনার বেটারমেন্ট হচ্ছে। আপনি যত ফিল্ম বানাচ্ছেন, আপনার নেক্সট ফিল্মে আপনার আগের ফিল্মের চেয়ে আপনার আগের ফিল্মের খুঁতগুলো দেখা দিবে। এবং একটা মাস্টার মেকার সেই যে হচ্ছে আর কি, যে তার লিমিটেড কনস্ট্রেন্টস গুলোর মধ্যে সে হচ্ছে তার যে এক্সপেক্টেড যে স্টোরিটা পুটা সেই এক্সপ্রেস করতে চাচ্ছে সেটা। যেমন এখানে যদি একটা ছোট পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আমার ছোট শর্ট ফিল্ম চেস করার যে ক্যারিয়ার বা যা যতদূর চেস করেছি, তাতে আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে একটু শেয়ার করতে চাই, তারপরে এই সাহেব ভাইয়ের কাছে যাব। সেটা হচ্ছে যে আমাদের লাস্ট যে শুটটা গেল,
সেটা একটা 3 মিনিটের প্রজেক্ট ছিল, একটা শর্ট ফিল্ম প্রজেক্ট। সো সেটা বেসিক্যালি সাইবার ক্রাইম ইউনিট নিয়ে বানানো। সো আমাদের এমন দেখা দিয়েছিল যে আমাদের ডেডলাইন ক্লোজ ইন করছিল, এবং হচ্ছে যে আমাদের একটা সিন দেখা গিয়েছে যে অডিটোরিয়ামের একটা প্রয়োজন হয়েছিল। সো অ্যাট দ্যাট মোমেন্ট কিছু বাজেট কনস্ট্রেন্টস এর কারণে এবং কিছু সময়ের স্বল্পতার কনস্ট্রেন্টস এর কারণে আমরা কোনোভাবেই একটা অডিটোরিয়াম ম্যানেজ করতে পারছিলাম না, রাইট? তো তখন যদি দেখা যায় যে আমরা ওটাতেই স্টিক করতাম, যে আমরা হচ্ছে ওই ফিল্মটা ওখানে স্থগিত করতাম, পরে দিয়ে মানুষকে এক্সকিউজেস দিতাম, দিন শেষে দর্শক যখন আপনার ফিল্ম দেখে আপনি কিন্তু এক্সকিউজ দেওয়ার জন্য আপনি দর্শকের কাছে বসে থাকতে পারবেন না যে ভাই দেখেন এইটার কারণে আসলে ফিল্মটা খারাপ হয়েছে বা এরকম কিছু। দিন শেষে দের আর অলওয়েজ এক্সকিউজেস, অলওয়েজ স্টোরিজ, যেটা অ্যাজ আ মেকার আপনি অলওয়েজ জানেন, আপনি অলওয়েজ ব্যাক এন্ডে জানেন যে আপনার ওয়্যার ডিড ইট গো রং। বাট সেই স্টোরির সাথে দর্শক সিম্পাথাইজ করবে না, কেননা দিন শেষে ফিল্ম একটা প্রোডাক্ট, যেটা দর্শক একজন কাস্টমার, যেটা আপনি তাদেরকে দিচ্ছেন। দর্শকের যদি প্রোডাক্ট ভালো না লাগে, এজ আ কাস্টমার কেউই পচা জিনিস নিতে চাবে না, তারা বলবে যে হ্যাঁ আমার পয়সা ফেরত দেন, আমার সময় ফেরত দেন। সো হিয়ার্স দ্য থিং, যেটা হয়েছিল যে অডিটোরিয়াম না পাওয়াতে আমরা তখন থেমে যাইনি, রাদার যে ইম্প্রোভাইজেশনটা এনেছি, যে অডিটোরিয়ামের সিনটা ছিল একটা নাচের সিন, এবং নাচের সিনটা সিনারির সেটআপটা ছিল অনেকটা এরকম, যেটা ওই ক্যারেক্টারের মানসিক অবস্থাকে তুলে ধরবে। সো রাইট এট দ্যাট মোমেন্ট আমাদের অডিটোরিয়ামের ওই সিনটা খুবই ভাইটাল ছিল, এটা না হলেও হচ্ছিল না। সো আমরা লিটারালি যেটা করলাম, যে কাস্টের বাসায় যে শুট করেছি, তো বাসায় একটা অ্যাবান্ডেন্ড গ্যারেজ ছিল, গ্যারেজটা এমনি তো অন্ধকার ছিল, তার উপর হচ্ছে সন্ধ্যার দিকে এমনি তো লাইটিং কম যাচ্ছিল। সো আমরা অডিটোরিয়ামের সিনটাকে, যেখানে হয়তো অনেক বাজেট ইনভলভ করতো, অনেক দর্শক ভিএফএক্স করেও যদি বসাতে হতো, বাজেটের ব্যাপার ছিল, অডিটোরিয়াম লাইটিং, অডিটোরিয়াম খরচ, ওখানে কলা কৌশলদের খরচ, তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে একটা ড্রিম সিকোয়েন্স বানিয়ে দিলাম। এবং যে ড্রিম সিকোয়েন্স বানালাম সেটা আরো ভালো একটা পারপাস সার্ভ করেছে, অর্থাৎ আমি যে গল্পটা ফুটিয়ে তুলতে চেয়েছি সেটাকে আরো মানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো সুতরাং ফিল্মে শুধু বাজেট কেন, ফিল্মে আসবে কনস্ট্রেন্টস অনেকগুলো। ফিল্মে দেখা যায় যে কাস্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক সমস্যা হয়, ফিল্মে ক্রু ম্যানেজমেন্ট নিয়ে অনেক সমস্যা হয়। বাট আপনি যদি বাধাগুলো উত্তরানোর জন্য আপনি নিজেকে ওভাবে বিল্ড আপ না করেন, তাহলে মানে why are you actually doing this? মানে if you're in a war, you're supposed to get bruises, you're supposed to get, আপনি একটা যুদ্ধ পার করতে পারবেন না কোনো ক্ষত বিক্ষত অবস্থা ছাড়া। দিন শেষে if you're winning the war, that's what matters, no matter what bruises you get. এবং দিন শেষে ওই ব্রুজেস গুলো আপনাকে মনে করিয়ে দিবে, ওই ক্ষতগুলো আপনাকে মনে করিয়ে দিবে যে নেক্সট প্রজেক্ট গুলোতে আপনার কি কি জিনিস খেয়াল রাখতে হবে, আপনার বাজেট যাতে ফেল না করে বা বাজেটের এক্সকিউজ যাতে দিতে না হয়, সেক্ষেত্রে আপনাকে কি কি জিনিস মেনটেন করতে হবে, যেগুলো আপনি এর আগের প্রজেক্টে মেনটেন করেন। তো আমার আসলে সাহেব ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, তার আগে বলে দিই, যারা যারা আমাদেরকে শুনছেন প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং প্লাস আপনাদের ফিল্ম ক্যারিয়ার সম্পর্কে কিছু জানার থাকলে, কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন। আচ্ছা সাহেব ভাইয়া, আপনার কাছে কোশ্চেনটা হচ্ছে, আমরা সবাই জানি যে এখন খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যাচ্ছে আমাদের দেশে, করোনা একটা পরিস্থিতির কারণে এই সময় অনেক শুটিং বন্ধ আছে, এখন দেখা যাচ্ছে অনেকে সম্ভব হয়ে উঠছে না সেসব কাজ করা, কিছু কাজ বাকি রয়ে গিয়েছে, মানে পরিস্থিতি খারাপের কারণে বসে আছে সবাই। সেক্ষেত্রে ভাইয়া, আমাদের যারা প্রডিউসার আছে প্লাস যারা এইসব ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অথবা বা টেক মেকিং এর ক্ষেত্রে লাইনে আছে, সেক্ষেত্রে তারা কি কি করতে পারে বাসায় বসে, বা আপনি যদি একটু আইডিয়াস দিতে চান। অ্যাজ এ স্টুডেন্ট অনেকেও থাকে, অনেকে ফিল্ম মেকিং এ ঢুকতে চায়, সেক্ষেত্রে তারা বাসায় বসে বসে কি কি উদ্যোগ নিতে পারে, তারা কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে সেটাও যদি একটু বলতেন। স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে সাইব ভাইকে একটা রিকোয়েস্ট করবো। তার আগে হচ্ছে যে এই সাইব ভাইয়ের সাথেও কয়েকদিন আগে ডিসকাস হচ্ছিল এই ব্যাপারে। সাইব ভাই যদি এ ব্যাপারে একটু বলতেন, যে এই যে লকডাউনটা হয়তো অনেকের ক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে এটা একটা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের জন্য একটা বাজে নিউজ হতে পারে, যে হলগুলো অবশ্যই আপাতত বন্ধ থাকছে ফর সোশ্যাল ডিস্টেন্সিং এন্ড অল। সো এটা একটা হতাশাজনক কারণ কি না, বা এটা কি হতাশার কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে, এই ব্যাপারে যদি আপনার মতামত একটু দিতেন। আচ্ছা, প্রথমে যদি আমি স্টুডেন্টের ব্যাপারে আসি, একটা জিনিস কি যে এখন কিন্তু গ্লোবালি সবকিছুই একটা হল্টে আছে, রাইট? মানে ফিল্ম দিন শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে ফিল্ম ইজ পার্ট অফ লাইফ। ফিল্ম শুডেন্ট বি, যেটা আমি একটু দ্বিমত করি, অনেকে বলেন যে সিনেমা ইজ লার্জার দ্যান লাইফ, আমি এটা আসলে একটু ডিসএগ্রি করি, বিকজ সিনেমা কিন্তু অনেস্টলি স্পিকিং আমার বেসিক
নিড না, মানে খাদ্য বস্ত্র বাসস্থান সেগুলো আমার বেসিক নিড। এরপরে আমার চিন্তা আসে যে আমি কি করব, বা ফিল্ম করব না কবিতা লিখবো না কি করব। এখন একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে গ্লোবালি, এন্ড সবাই কম বেশি মেন্টালি এটা দিয়ে এফেক্টেড। যখন আপনি মেন্টালি এফেক্টেড, এটা কিন্তু আপনার কাজকর্মে রিফ্লেক্ট করবে, ফিল্মের ক্ষেত্রে করবে। সো আপনি তো নিশ্চয়ই এটার জন্য বসে থাকবেন না। বা দেখা গেছে যখনই একটা ক্রাইসিস আসছে, হিউম্যান রেস সার্ভাইভ করে গেছে কারণ আমরা এটার একটা অল্টারনেটিভ ওয়ে বের করছি বা সলিউশন বের করছি। এখন লকডাউন ইজ অ্যান অপরচুনিটি ফর ফর মোস্ট অফ আস, অ্যান্ড আই এম প্রিটি শিওর অনেকে এটার অ্যাডভান্টেজ নিয়েছেন। যেমন আমি দেখছি যে লকডাউনের মধ্যে বেশ কিছু ইন্ডি প্রজেক্টের কাজ হচ্ছে, ইনফ্যাক্ট সূর্য মেবি একটা কাজ করছে এর মধ্যে, দেন কিছু কম্পিটিশনও। ওকে, সো এবং সেখানে দেখা গেছে যে অনেকে কম্পিটিশনও হয়েছে বেশ কয়েকটা। আমি দেখছি যে বেশ ভালো মাপের কম্পিটিশন এবং বেশ কি বলা যায় যে খুব প্রমিনেন্ট লেভেলের জুরি বোর্ড সেখানে ইনভলভ। এটা একটা অপরচুনিটি হতে পারে কি যে কেউ যদি এখন এটাকে সাপোজ কেউ সিনেমাটোগ্রাফিকে পার্সু করতে চায়, কেউ এডিটিং দিয়ে পার্সু করতে চায়, সে ওই ব্যাপারগুলো স্টাডি করতে পারে। ইনফ্যাক্ট আমাদের দেশে যে আরেকটা জায়গায় আমি পার্সোনালি মনে করি যে একটু আমাদের ল্যাকিংস আছে সিনেমা দেখার ক্ষেত্রে, যে আমাদের কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয় না, তাই না? মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গাটাতে কিন্তু আমাদের একটু ঘাটতি আছে। মানে কনস্ট্রাকটিভ আচ্ছা বলতে তাই ভাই, দর্শকরা আমাদেরকে আপনার কাছে কিছু কোশ্চেন করেছে, সেটা হচ্ছে ইমন ফয়সাল। সে বলেছেন, সাইফ, যতদূর জানি আপনি নডরাই ফিল্মটা সাবটাইটেল করেছেন, সে অভিজ্ঞতা সম্পর্কে কিছু জানতে চাই। আরেকটি কোয়েশ্চেন আপনার প্রতি, মাহবুবুল আলম পাপন, সাইফ ভাই ফিল্ম মেকিং নিয়ে সবচেয়ে মজার এবং সবচেয়ে কষ্টের অভিজ্ঞতা শুনতে চাই। আচ্ছা, I wasn't expecting questions. আচ্ছা, সো ইমন, ইটস গুড টু সি ইমন ভাই লাইভটা দেখছেন। ইমন ভাই কে যারা মিস করে গেছেন, এআইবি ফিল্ম ক্লাবের এখনকার জেনারেশনের অনেকে হয়তো চিনতে পারেন। হ্যাঁ, ইমন ভাই আমাদেরও সিনিয়র, এবং আমি যখন ক্লাব প্রেসিডেন্ট ছিলাম, ইমন ভাই ছিলেন আমাদের ডিরেক্টর প্যানেলের হেড। সো এবং অনেকগুলো অ্যাচিভমেন্ট আসছিল ইমন ভাইয়ের হাত ধরে, অ্যান্ড ইমন ভাইয়ের বেসিক্যালি ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্টও আছে। সো ইমন ভাইয়ের সঙ্গে কাজও করা হয়েছে একসাথে অনেক। তো সাবটাইটেলের ব্যাপার যেটা বলি যে নডরাই হচ্ছে আমার প্রথম মেইন স্ট্রিম ছবি, যেটাকে বলি আমরা, যে একদম কমার্শিয়াল ফিল্ম বা হলিউড বেসড ফিল্মের কাজ, সেটা হচ্ছে নডরাই আমার প্রথম কাজ। অ্যান্ড টু বি অনেস্ট, ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং ওয়ান, কারণ সময়ের একটা লিমিটেশন ছিল। মানে ইউজুয়ালি যেটা হয় কি, যে আমি একটু আগে যেটা বলছিলাম যে 40 আওয়ার্স একটা টাইম লাগে, বা নডরাইয়ের ক্ষেত্রে নডরাই যে প্রিন্টটা আমি করছিলাম সেটা মোটামুটি 2.5 ঘন্টার প্রিন্ট ছিল, 2 আওয়ার্স 140 মিনিটস ফিল্ম, 150 টু বি এক্সাক্ট। তো এখানে আমি একটা 150 মিনিটস আমি যে প্রিন্টটা করছি। সো এখানে যেটা একটা অ্যাডভান্টেজ আমার ছিল, যে আমার সঙ্গে আব্দুল্লাহ জহির বাবু ছিলেন, টাইম কনস্ট্যান্ট থাকার পরও সো আমরা কাজটাকে ভাগ করে নিয়েছিলাম যে ইউ ডু দ্য হাফ, আই ডু দ্য হাফ, অ্যান্ড সেই কারণে আমরা পারছি। বাট স্টিল দুজনেরই যথেষ্ট চ্যালেঞ্জ নিতে হয়েছে, কারণ দেখা গেছে যে আমার একটা চ্যালেঞ্জ ছিল যে ছবিটা কিন্তু চাটগাঁয়া ভাষায় করা, সো আমি চাটগাঁয়া পারি না। সো দেখা গেছে যে ইউনিটের কাছ থেকে আমরা একটা স্ক্রিপ্ট পাইছিলাম, ইংলিশ স্ক্রিপ্ট। এখন যেটা হয় কি, যে উই অল নো যে আমরা যখন একটা স্ক্রিপ্ট ডেভেলপ করি, যখন অন ফ্লোর শুটিং হয়, মাঝখানে তো অনেক চেঞ্জেস হয়, মানে ডায়লগ চেঞ্জ হয়ে যায়, সিচুয়েশনের কারণে চেঞ্জ হয়ে যায়। তো দেখা গেল যে আমার ভাগে যখন ডায়লগ ছিল 1000 ডায়লগ করছে আমার ভাগে পুরো ছবির, 2000 প্রায় 1700 ডায়লগের মধ্যে। তো 2 দিনে আমি যখন আমার পার্টটুক শেষ করলাম, আমাদের যেহেতু একটা টাইমের চ্যালেঞ্জ ছিল যে আমাদের খুব দ্রুত শেষ করতে হচ্ছে, মানে ফাস্টার দ্যান দ্য ইউজুয়াল টাইম, আমরা পুরো ছবিটা দুজনে মিলে 3 দিনে শেষ করছি। সো 3 দিন বলতে আমাদেরকে আসলে টানা কাজ করতে হয়েছে, এটা একটা চ্যালেঞ্জ ছিল, মেজর চ্যালেঞ্জ। সো ছবিটা আমি যখন আমার পার্ট শেষ করছি, শেষ করার পরে দেখছি আমার মোটামুটি 50টা ডায়লগ আছে, আমি বুঝি নাই কি বলছি। মানে এটা অ্যাকচুয়ালি আমার একটা লিমিটেশন, কারণ আমি যেহেতু চট্টগ্রামের ওই দিকের না, প্লাস আমি যেহেতু ভাষাটা জানি না। সো দেখা যাচ্ছে যে হয়তো একটা ক্যারেক্টার বলছে ঠিক আছে তুমি যাও আমি আসবো, আর বলছে আচ্ছা এখান থেকে, আচ্ছা এখন যাও, দুইটাই আমি সেম শুনতেছি।
সো এটা হচ্ছে যে আমি এখন বুঝি না তো। লাকিলি বাবু ভাইয়ের ওয়াইফ ভাবি হচ্ছেন আবার চট্টগ্রামে। তো যখন 2 দিনে কাজ শেষ হলো আমি ভাইকে ফোন দিলাম যে, "ভাই আমি তো পুরোটা কভার করছি। আমি 50টা সিন 50টা ডায়লগ আমি পারি নাই। I couldn't crack them." উনি বলছেন, "আচ্ছা আপনি বাসায় আসেন, আমরা একটা সলিউশন করি।" উনি আবার যেহেতু উনার শ্বশুরবাড়ি ওখানে উনিই জানেন। তো 3rd ডে তে আমরা যেটা করলাম যে ভাবি ছিলেন, বাবু ভাই ছিলেন, আমি ছিলাম। তো আমরা ভাবিকে হচ্ছে ছবিটা দেখাইছি। ওই কানে হেডফোন দিয়ে বলছি যে, উনি একটা করে ডায়লগ শুনেন। উনি চাটগাঁয়াটাকে বাংলা করেন। আমরা আবার সেটাকে ইংলিশ করি। সো যেটা তুর্য বলছিল যে there will be bruises, there will be challenges. সো এই ক্ষেত্রে হয়তো আমি লাকি ছিলাম যে আমার পরিচিত জনের মধ্যে বা আমাদের কাছাকাছি একজন ছিলেন যিনি ওই ডায়ালেক্টসটা, ওই ভাষাটা জানেন। অন্য প্রজেক্টের ক্ষেত্রে অন্য ধরনের চ্যালেঞ্জেস আসবে। আর সেটা হয়তো আমি অন্য কোনোভাবে হয়তো সলভ করতাম। পাপনের কোয়েশ্চেনের যেটা বলি, পাপন যেটা বলছে যে সবচেয়ে কষ্টের অভিজ্ঞতা। কষ্টের অভিজ্ঞতা আসলে যদি আমি খুব মানে বলি এখন, মানে এটা আসলে খুব কঠিন। আমি কখনো এভাবে আ ভেবে দেখিনি। বাট আমি বলব যে আ নিম্নকোটের রিলিজটা পিছিয়ে যাওয়া একটু কষ্টের আমার জন্য। যদিও এখানে আসলে আমাদের কারোরই কিছু করার নাই। করোনা তো একটা গ্লোবাল সমস্যা আমাদের। ওইটা আমাদের জীবনযাপনকে খুব প্রচন্ডভাবে আঘাত করছে। বাট I was really very much excited about the release. It's the kind of film it is, যে ধরনের ক্যানভাসে বানানো, এবং এটার I was very much looking forward to it. Unfortunately আমাদেরকে হোল্ড করতেই হয়েছে, বিকজ 27 মার্চ যে রিলিজ ডেট ছিল এর আগে বাংলাদেশে করোনা ডিটেক্টেড হয়। মজার এক্সপেরিয়েন্স বলতে বা সবচেয়ে ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স, এটা যদিও পুরোপুরি তোমার কি বলে যে ফিচার ফিল্মের এক্সপেরিয়েন্স না। সেটা হচ্ছে যে আমরা একটা কম্পিটিশনে গিয়েছিলাম এআইবি ফিল্ম ক্লাব থেকে, এআইবি থেকে। সেটা হচ্ছে স্টপ নট ফিল্ম বানাও। 2টা পার্ট ছিল, টিভিসি পার্টে উই ওয়ার দ্য চ্যাম্পিয়ন্স, অ্যান্ড এরপরে আরেকটা ছিল হচ্ছে আমাদেরকে 10 মিনিট করে ছবি বানাইতে দেওয়া হয়েছিল সবাইকে। থিম ছিল যে আমরা প্রত্যেকে একটা করে গল্প বলছিলাম প্রত্যেকটা ভার্সিটি থেকে। মানে গল্প হয়তো বিভিন্ন ভার্সিটি থেকে 4টা-5টা করে পিচ হতো, একটা সিলেক্ট হইতো। প্রত্যেক ভার্সিটি থেকে একটা করে স্টোরি সিলেক্ট হয়েছে এবং সেটার উপরে ছবি বানাইছে, এবং প্রত্যেকের ছবিতে একজন করে স্টার কাস্টিং ছিলেন। 1 জন বা 2 জন করে স্টার কাস্টিং ছিলেন। আমাদের ছবিতে যেমন ইমন ভাই ওটা ডিরেক্টর ছিলেন, ইমন ফাসল। ইমন ভাই ডিরেক্টর ছিলেন, আর তানভীর ওয়াজ প্লেইং দ্য লিড, বিথি ওয়াজ সেকেন্ড লিড, অ্যান্ড অপর্ণা যিনি অ্যাক্ট্রেস আমাদের অভিনেত্রী, উনিও ছিলেন সেখানে অ্যাজ গেস্ট আর্টিস্ট। হাফিজ ভাই ছিলেন। তো সেটা ছিল আমার প্রথম কোনো প্রফেশনাল শুট এক্সপেরিয়েন্স। লাইক একটা প্রফেশনাল সেটআপ কিরকম হয়। তো ওইটা আমি বলবো যে খুব মানে খুব মজার এক্সপেরিয়েন্স, যে জীবনে প্রথমবার হয় না যে কি বলে সেটাকে, যে প্রথমবার আমি কোনো একটা জিনিস ফিল করলাম, রিয়েলাইজ করলাম যে প্রফেশনালিজমে টাচ পাওয়া যায়। সকাল ভোরবেলায় আমাকে ইউনিটের গাড়ি এসে পিক করলো। পিক করার পরে আমি যখন শুটিং এ গেলাম, যে দেখি যে একটা ইউনিট রেডি করা আছে, মানে একটা পুরো সেটআপ রেডি করা, যে ট্রাক ভর্তি হচ্ছে লাইট, ক্যামেরা সেটআপ এন্ড এভরিথিং প্রফেশনাল ওয়ান। হ্যাঁ, সেরকম একটা ব্যাপার, বিশাল একটা ব্যাপার ওই বয়সে, যে হ্যাঁ আমি তো সিরিয়াসলি ইটস হ্যাপেনিং। তো ওইটাই ছিল। এরপরে তো ছবি শুটিং করা হয়েছে, এরপরে নিজেরও অনেক দায়িত্ব নেওয়া হয়েছে, বা প্রফেশনাল অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে, কর্পোরেট প্রোফাইলের ক্ষেত্রে দায়িত্ব নেওয়া হয়েছে। বাট ওই যে প্রথম দিনের যে ব্যাপারটা, যে ফার্স্ট এক্সপেরিয়েন্স, সেটা আসলে সবসময় অন্যরকম। অবশ্যই সেটা আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, তো সেই বিষয়ে আসার আগে বলে নেই যে লাস্ট প্রশ্নটা ছিল যে লকডাউনে আসলে অ্যাজ এ মেকার কি প্রিপারেশন নেওয়া উচিত বা নিতে পারে একজন। সো এখন আমি মনে করি লকডাউনের এই ব্যাপারটা, এটা আমাদের জন্য একটা চিট কোডের মতো। কেননা মানে সিন্স পুরো পৃথিবী একসাথে থেমে আছে, এমন না যে আমরা থেমে আছি বাকিরা এগিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ফুটবলে এক্সট্রা টাইম পাওয়ার মতো। হ্যাঁ, যে আমরা এই এক্সট্রা টাইমটাতে আমরা যত আমাদের ফিল্মে, যেমন আমি পার্সোনালি মনে করি আমার ফিল্ম ভিউইং এর যথেষ্ট ঘাটতি এখন আছে।
মেকার হতে গেলে যথেষ্ট ফিল্ম দেখতে হবে, কেননা আমাদের ফিল্মের স্টাইল বোঝার একটা ব্যাপার আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে ফিল্ম দেখতে কেন কার না মজা লাগে, অবশ্যই এন্টারটেইনিং এনজয় করার মতন ফিল্ম হলে মানে অবশ্যই সেটা এনজয় করবে মানুষ। সো এই বন্ধের টাইমটা মনে করি যে বেস্ট টাইম, যে সময় হচ্ছে যে আমরা ফিল্ম দেখতে পারি, মানে আমাদের স্টাডি পারপাসে বা আমাদের এনজয়মেন্ট পারপাসে দেখতে পারি, এবং হচ্ছে যে ফিল্ম স্টাডি করতে পারি। এবং সবচেয়ে বেস্ট টাইম এটার জন্য যে স্ক্রিপ্ট টিপ লিখে ফেলা, যেমন আমি বাসায় বসে বসে হচ্ছে মানে স্ক্রিপ্ট গুলো আর কি লেখার চেষ্টা করছি। এবং এই টাইমটা সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে যে আপনি অ্যাজ আ মেকার আপনি সেই প্রজেক্টটাতে ফোকাস করতে পারবেন, সোললি ফোকাস করতে পারবেন উইদাউট ডিস্ট্রাকশন, যে প্রজেক্টটা আপনি স্থির যে এই পরিস্থিতিটা সিচুয়েশনটা নর্মাল হলে আপনি এই প্রজেক্টটাতে হাত দিবেন। তো এই ক্ষেত্রে আপনি সেই প্রজেক্টটাকে একদম সম্পূর্ণরূপে দাঁড়া করাতে পারবেন, একদম পিচ করার মতন রেডি করতে পারবেন, যে আপনি লকডাউনটা শেষ হলে একদম তৈরি মানে ঝাঁপিয়ে পড়বেন। তো এখন ফিল্ম দেখার ব্যাপারে আমার সাহেব ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল, যে সিন্স আমাদের এখন যথেষ্ট সময় পড়ে আছে জীবনে, সময়ের অভাব নেই। আমি যেটা পার্সোনালি দেখেছি, আগে যখন ব্যস্ত রুটিন ছিল যে একদমই সময় পাওয়া যেত না, তখন মানে মনে হতো যে আচ্ছা এই সিনেমাটা দেখা উচিত, আচ্ছা এই সিনেমাটা দেখলে এখন খুব মজা পাবো, বা দেখা যেত যে কাজ পেলে সিনেমা দিচ্ছে। তো এখন দেখা যায় যে এত যে সময় পড়ে আছে, তারপরেও সিনেমা ওই ওই সেন্সে দেখা হচ্ছে না, যে একটা দুইটা দেখা হচ্ছে বাট মানে খুব অনীহা একটা কাজ করছে, কেননা আমরা সবাই এখন একটু অলস হয়ে পড়েছি। তো সাহেব ভাই ওই দিন বলছিল যে তার একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যে প্রতিদিন মেবি একটা ফিল্ম দেখবেন, এই টাইপের একটা। হ্যাঁ, তো ওই ধৈর্যটা বা ওই মানে মাইন্ডসেটটা কিভাবে তৈরি করা যায়, বা আপনি কিভাবে নিজের প্রতি ডিভাইস করেছেন, সে বিষয়ে যদি একটু শেয়ার করেন। প্রথমে একটা সিরিয়াস কথা বলি, যে যেহেতু আমি সাবটাইটেলসের কাজ করি, আমি প্রচন্ড ধৈর্যশীল মানুষ। সো এটা তো সিরিয়াস আর কিছু নেই, জাস্ট জোকিং। যেটা হচ্ছে যে আমারও কিন্তু নিজেকে বুঝাইতে একটু সময় লাগছে, যে এই জায়গাটাতে আমারও ঘাটতি আছে, প্রচন্ড ল্যাকিংস আছে, এটা আমি স্বীকার করি। তো প্রথমে যেটা হচ্ছে যে প্রথমে হয়তো আমি নিজেকে বুঝাইতে ১ মাস চলে গেছে বা ১৫ দিন চলে গেছে, দ্যাট আই শুড ওয়াচ ইট। সো আমার এরকম ৩০-৪০টার মতো ছবি জমেছিল। সো সেগুলো আমি প্রথমে শেষ করছি, এবং শেষ করার পরে আমি ডিরেক্টর ওয়াইজ যাওয়ার চেষ্টা করছি, যে আমার এই ডিরেক্টরের সবগুলো ছবি দেখা উচিত, তারপরে অমুক ডিরেক্টরের সবগুলো ছবি দেখা উচিত। এবং কখনো যদি আমার কাছে সুযোগ থাকে যে আমি দিনে ২টা ছবি দেখবো, আমি দেখিনি, আমি একটাই দেখছি। মানে আমি রুটিনটাকে ঠিক রাখার চেষ্টা করছি, এন্ড লাকিলি এখন পর্যন্ত এটা পজ যায়নি, লাকিলি। এবং সেখানে আমি কিছু চিট কোড মাঝে মধ্যে অ্যাপ্লাই করছি, যেটা আমার জন্য ওয়ার্ক করছে, এটা আরেকজনের জন্য অন্যভাবেও হয়তো ওয়ার্ক করবে। যেমন একটা জিনিস হয়তো তুর্য জানে, যে আমি কিন্তু সব ধরনের ছবিই দেখি, বা অ্যাকচুয়ালি আমাদের সব ধরনের ছবিই দেখা উচিত। অনেকে বলে না যে আপনি শুধু আর্ট হাউস ছবি দেখবেন, বা আপনার ল্যাঙ্গুয়েজটা তো বিল্ড আপ করতে হবে, সেজন্য হয়তো আমি বাইসাইকেল থিপ দেখবো, একটা বার্থ অফ এ নেশন দেখবো, একটা প্যালেস অফ পটেঙ্গি দেখবো, একটা পথের পাঁচালী দেখবো, বা একটা অপুর ট্রিলজি দেখবো। অ্যাট দ্য সেম টাইম আমার কারেন্ট ছবিও দেখা উচিত। আমার আমি মনে করি যে আপনি লোকাল ইন্ডাস্ট্রির ছবিও দেখা উচিত, সব ধরনের ছবি দেখা উচিত। বিকজ ইটস ইজ লাইক কি, যে আপনি যখন দেখতেছেন আপনার কিন্তু দরজাটা খুলে যাচ্ছে, বা আপনার কিন্তু ভিশনটা খুলে যাচ্ছে। আপনি যখন বিভিন্ন দেশের ছবি দেখছেন, বিভিন্ন দেশের এক এক দেশে কিন্তু কালচারাল এক্সপ্রেশন, ওয়ার্ল্ড ডিসকভার করা হ্যাঁ, হচ্ছে। এক এক রকম। সো দেখা যায় যে আমি যদি দেখা যাচ্ছে খুব টানা খুব সিরিয়াস ধরনের ছবি দেখি, মাঝখানে ব্রেক দিয়ে হয়তো আমি একটা কমেডি মুভি দেখছি, বা একটা অ্যানিমেটেড জনরার মুভি দেখছি, এবং সেইভাবে অনেক সময় দেখা যায় যে আমি শুধু এনজয় করতেছি ছবিটা। আমি আমি হয়তো টেকনিক্যাল জায়গা থেকে দেখতেছি না। আমি যে কাজটা খুব সচেতন ভাবে করছি প্রথম দিন থেকে, যে আমি একটা মুভিকে অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাইছি। আমি সেটা ছবি দেখতে দেখতে এটা ভাবতে চাইনি যে আচ্ছা নোলান এই শটটা কেন এইভাবে নিছেন, বা তারান্তিনোর ক্যারেক্টারাইজেশন গুলো, বা উনার ছবির ন্যারেশন গুলো এরকম কেন, বা শ্যামালায়নের ছবিটা কেন একটু ডিফারেন্ট। বা আমি খুবই যেমন কিছু ধরেন যে কোয়েন ব্রাদার্স এর একটা টোন আছে নিজস্ব, যে এই জায়গা বা অনেক কিছু দেখা গেছে নিজে নিজে পরে আবিষ্কার করছে। সো একটা হয় কি, যে এক একজনের জার্নিটা কিন্তু এক এক রকম হয়। তুর্য আর আমার জার্নি কিন্তু একরকম না। এমন হতে পারে যে হয়তো তুর্য আমার থেকে বেশি ছবি দেখছে, এটা হতেই পারে। বা আরেকজন আমার থেকে হয়তো কম দেখছে, বাট আমার থেকে হয়তো তার
অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা অ্যানালাইসিস করার ক্ষমতাটা অনেক বেশি। সো দ্যাট ইজ ফাইন, আপনি আপনার মতো দেখেন, বাট ইউ মেক শিওর দ্যাট ইউ ডোন্ট গেট বোর। হয়তো আমি এখন পর্যন্ত মিস দিইনি, অনেকে আছে যে দেখা যায় যে একদিনে 2টা 3টাও দেখে ফেলে। আচ্ছা ঠিক আছে আপনি ভাইয়া, দেখেন। আমরা জি অবশ্যই ভাইয়া, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর ভাইয়া আপনাদের দুজনের জন্য একটা শেষ কোশ্চেন, এটা আমার তরফ থেকে, এবং আমরা এরপরে একটা কোশ্চেন সেশন নিব অডিয়েন্স থেকে। আর তার আগে বলে নিচ্ছি যারা যেখান থেকে আছেন অবভিয়াসলি তাদের লোকেশনটা কমেন্ট সেকশনে বলে দিন, প্লাস হচ্ছে আপনারা যারা যারা ফিল্মের প্রতি কোনো কোশ্চেন আছে এই টাইপের অবভিয়াসলি তাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এবং ভাইয়া দুজনের প্রতি আমার শেষ কোশ্চেনটা হচ্ছে সর্বশেষ হচ্ছে যেটা ভবিষ্যৎ প্রজন্মে বা আপনার অনুজদের প্রতি উদ্দেশ্যে আপনারা সর্বশেষ কিছু মেসেজ দিতে যদি চান আপনারা দুজন দুজনই। তুলসী আগে বলো। ওকে ফাইন। সো এই ক্ষেত্রে প্রথমত আমি বলে নেই যে টিপস এর ক্ষেত্রে অনেক সময় মানে টিপস বা সাজেশন আমরা অহরহ যে জিনিসগুলো শুনে থাকি সেগুলোর বাদে আমার পার্সোনাল লাইফে আমার যেটা আর কি মানে নিজের অভিজ্ঞতা আলোকে যে কথাগুলো আসে, সেটা প্রথমত যেটা বলবো যে ট্রিট এভরি প্রজেক্ট লাইক ইটস ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট। অর্থাৎ আমরা যদি প্রতিটা প্রজেক্ট আমাদের প্রথম প্রজেক্টের মতন ট্রিট করি, তাহলে যেটা হবে প্রথম প্রজেক্ট করার সময় সবসময় একটা থ্রিল কাজ করে যে গা ছমছম কি হয় হ্যাঁ, কখনো মজা কখনো বা ভয়। তো মানে বিষয়টা এরকম যে মানে আপনি তখন আপনার এক্সপ্লোর করার জন্য আপনার অনেকটা ফ্লোর খুলে যায়, আর মোর ইম্পর্টেন্টলি আপনি তখন প্রসেসটা এনজয় করেন। ডুইং এনিথিং ফর দ্য ফার্স্ট টাইম ইজ অলওয়েজ ফান জিনিসটা, সেটা যে ক্ষেত্রেই হোক। আর লাস্ট প্রজেক্টের কথা যেটা বলবো যে ফার্স্ট এবং লাস্ট কেন, লাস্ট প্রজেক্টের কথা যখন আপনার মাথায় আসবে যে আপনি এটা আপনার জীবনের প্রথম প্রজেক্ট এবং এটা আপনার জীবনের লাস্ট প্রজেক্ট ভাবলে আপনার সেই যত্নশীল একটা মানে ব্যাপার চলে আসবে। দিন শেষে ফিল্ম, আমরা যারা মেকার, ফিল্ম জিনিসটা কি আমাদের কাছে একটা সন্তানের মতন, এবং আমরা চাই যে সন্তানটাকে খুব যত্ন সহকারে লালন পালন করতে এবং খুব বড় করে একটা মানে একটা ভালো কিছুতে পরিণত করতে, রাইট? তো আপনার যখন একটা লাস্ট ফিল্ম মাথায় থাকবে, লাস্ট প্রজেক্ট, আপনি অবশ্যই সেই রকম প্রিকশন আপনি মেনটেন করবেন যেন কোনোভাবে জিনিসটা হচ্ছে আপনার মনের বিরুদ্ধে না যায়। আচ্ছা, আমরা প্রশ্ন পাচ্ছি কিছু, তো সেই সেশনে আসবো অবশ্যই পরে। তো সেকেন্ড যে জিনিসটা বলতে চাই যে এটা সবচেয়ে মোস্ট ভাইটাল, এটা না হলেই নয়, যে নেভার ফরগেট টু এনজয় দ্য প্রসেস। কেননা আপনি যদি মানে এনজয় না করেন, আপনি যদি ফিল্ম মেকিং এর মানে যে মজাটা আস্বাদন না করতে পারেন, তাহলে আপনি অনেক বিশাল একটা জিনিস থেকে বঞ্চিত। ইফ ইউ আর নট এনজয়িং ফিল্ম মেকিং, তাহলে আপনার কাছে ফিল্ম মেকিংটা রেগুলার কোনো ওয়ার্কের থেকে ডিফারেন্ট না, রেগুলার আপনার কোনো বোরিং কোনো কাজের থেকে ডিফারেন্ট না। তো সেই ক্ষেত্রে মানে আপনি একটা বিশাল জিনিস মিস করছেন। আর থার্ডলি যেটা বলবো যে শুটিং সেট যেটা, সেটা হচ্ছে একটা খুবই পবিত্র একটা ভূমি। সো অ্যাজ মাচ এজ আপনি সেখানে একটা লাইট হার্টেড একটা এনভায়রনমেন্ট অবশ্যই মেনটেন করতে চাবেন, যাতে হচ্ছে যে সবার জন্য এই জিনিসটা অনেক ইজি হয়, অ্যাক্সেসিবল হয়, সবাই যাতে সবার প্রপার ইনপুটটা দিতে পারে, সবাই যাতে মত প্রকাশ করতে পারে, সবাই যাতে এটা মনে না করে যে হাই ডিরেক্টর সাহেব চেতে যাবে, হ্যাঁ এই জিনিসটা বলা যাবে না। এই জিনিসটা খুবই বড় একটা বাধা হয়ে দাঁড়ায় যখন হচ্ছে ডিরেক্টর, যখন আমরা চেষ্টা করবো অবশ্যই ওই ফ্রি গ্রাউন্ডটা রাখার, বাট দেন এগেন আমাদের মাথায় রাখতে হবে এটা আমাদের প্রফেশনাল ফিল্ড। সো ওই কনস্ট্রেন্টটা মাথায় রেখে যতটুকু বাউন্ডারি ক্রস না করলেই নয়, আমরা ওই বাউন্ডারিটা আমরা ক্রস করবো না, কেননা আমাদের একটা প্রজেক্ট আছে, একটা ডেডলাইন আছে। আমরা যদি শুধু মজাই করি তাহলে আমাদের ডেডলাইন মিট আপ হবে না, আবার যদি খুব সিরিয়াস হয়ে যায় প্রজেক্টটা, আমরা খুব কনভিনিয়েন্টলি অ্যান্ড শুটিং সেটটা অবশ্যই লাইভলি এবং এনজয়িং রাখাটা খুব প্রয়োজন, কেননা শুটিংটা অনেক লেন্দি এবং অনেক টায়ারসাম একটা প্রসেস। আপনার অনেক মানে লাইট ইনভলভ থাকতেছে, অনেক হাই এনার্জি এমিট করা, যেটা হচ্ছে আপনার মানে একদম মাথার ঘাম পায়ে ফেলে দিবে। শুটিং এ সারাক্ষণ দেখা যাচ্ছে যে আপনার পিন পতন নীরবতা মেনটেন করতে হচ্ছে সাউন্ড রেকর্ডিং এর জন্য। সো এরকম একটা কঠিন একটা গম্ভীর একটা সিচুয়েশনে আপনি যদি আপনার ক্রু মেম্বারদেরকে চেয়ারফুল না রাখেন, তাহলে আপনার জন্য সেটা অবশ্যই একটু ডিফিকাল্ট হয়ে যাবে, আপনার প্রোডাক্টিভিটিতে আপনাকে স্লো করে দিবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি পার্সোনালি এই জিনিসটা দেখেছি যে যখন শুটিং এ হাসি ঠাট্টা এবং হচ্ছে যে ওইরকম একটা জোকিং এনভায়রনমেন্ট, বাট দেন এগেন সিরিয়াস এর মধ্যে আর কি যত সাটল ভাবে আর কি এনজয় করা যায় সেই মুহূর্তগুলো, সেটা আর কি মানে শুটিংকে অনেকখানি বুস্ট আপ করে। এবং ফোর্থলি হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে
আম, অন্যান্য বিষয়ের মতোই অবশ্যই শুটিং এ হচ্ছে যে খাদ্য দ্রব্যাদির ব্যাপার অবশ্যই বাজেট এস্টিমেশন এইসবের মধ্যে পড়ে, বাট একটা ভাইটাল জিনিস যেটা আমাদের কখনো ভুললে হবে না, যে প্রতিনিয়ত আমাদের মানে কি বলে যে হাইড্রেটেড থাকতে হবে। প্রতিনিয়ত আপনি পানি খাবেন, আপনার ক্রু মেম্বারদেরকে পানি খাওয়াবেন। কেননা আমার লাইফে একবার এরকম একটা খুবই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল যে একটা একটা অ্যাক্টর হিসেবে আমি গিয়েছি একটা সেটে, বাট ওই সেটে দেখা গিয়েছে যে ক্রু মেম্বার অনুযায়ী পর্যাপ্ত পানি নাই। তো দিন শেষে রাত গড়ালো, তারপর দেখা গেল যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আমি মানে মন মতো আউটপুটটাও দিতে পারছি না। তো তারপরে যেটা বলবো, আমি লাস্ট দুটো কথা বলতে চাই যে বি কন্টেন্ট বাট নেভার স্যাটিসফাইড। যে আপনি যে জিনিসটা বানাচ্ছেন সেটা যাতে আপনি কন্টেন্ট হতে পারেন, অর্থাৎ যে আপনি আপনার মন মতন যে মাইলস্টোনটা রিচ করতে চাচ্ছেন সেটা যাতে রিচ করতে পারেন, বাট দিন শেষে যাতে আপনার একটা খুঁত খুঁত কাজ করে, আপনার একটা অসমাপ্তি বোধ কাজ করে যে না, আরেকটু হয়তো বেটার করতে পারতাম, যে হ্যাঁ 100% আউটপুট দিয়েছি, হয়তো 200% আসতে পারতো। এই ডিসস্যাটিসফ্যাকশনের ব্যাপারটা আমাদেরকে সামনে আগাতে মুভ করে, আমাদেরকে দ্য মোমেন্ট উই ফিল ইনকমপ্লিট উই ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট কমপ্লিটনেস, রাইট? সো দি আইডিয়া ইজ দ্যাট আপনি যতই বড় পর্যায়ে যান, আপনি কমপ্লিট বোধ করলে আপনার প্রোগ্রেস ওখানে থেমে গিয়েছে, আপনার প্রোগ্রেস আপনার স্যাটিসফ্যাকশন পর্যন্ত। লাস্টলি যেটা বলবো, যে একটা ভাইটাল কোয়েশ্চেন যেটা আপনার নিজেকে প্রতিনিয়ত করতে হবে, এবং সেই প্রশ্নের উত্তর থাকতে হবে, এবং সেই উত্তরটা যাতে খুবই সলিড উত্তর হয়, এবং সেই উত্তরের ফিলসফি যাতে আপনি নিজে বিশ্বাস করেন, এটা যাতে মানুষের শোনা ফিলসফিতে না হয়। তো সেই প্রশ্নটা হচ্ছে যে অফ অল দ্য থিংস অন আর্থ, পৃথিবীতে এত কিছু থাকতে ফিল্ম কেন? কেননা আপনি যখন ফিল্ম বানাতে যাচ্ছেন, আপনার অনেক মানে অটুট মনোবল থাকতে হবে, কেননা আপনি নানা মানুষের গালি খাবেন। আপনার ফিল্ম ভালো হলে আপনি গালি খাবেন যে এই ফিল্মের লাইটিং ভালো না, স্টোরি ভালো লাগে নাই। আপনি অডিয়েন্সের জন্য চিন্তা করছেন যে আপনি ক্যারেক্টারটাকে যদি মেরে ফেলেন তাহলে হচ্ছে অডিয়েন্স স্যাটিসফাইড হবে, বাট মেরে ফেলার কারণে 50% অডিয়েন্স আবার খেপে যাচ্ছে যে ওকে কেন মেরে ফেলা হলো। এরপর আপনার ফ্যামিলির থেকে গালি খাবেন যে কি করছিস তুই। হয়তো নাও খেতে পারেন, হয়তো আপনার নিজের আপনার অনেক টাইম কনজিউম হয়ে যাবে, বাট দিন শেষে যে আপনার হয়তো আপনি ঘুম ঘুম হারা হয়ে যাচ্ছেন, আপনি চোখের নিচে কালি ফেলে দিচ্ছেন। তো এত কিছুর পর আপনাকে প্রশ্নটা করতে হবে যে এত যে বিসর্জন করছি ফিল্মের জন্য কেন? এই প্রশ্নের উত্তর এক একজনের জন্য ডিফারেন্ট আসতে পারে। তো এটাই আমাদের হওয়া উচিত যে আমরা সিক করবো এই আনসারটা কি আমাদের জন্য। তো এখন আমি সাহেব ভাইকে একটু পাস অন করতে চাই। আচ্ছা, যেটা হচ্ছে যে তুর্য অনেকগুলো পয়েন্ট বলছো, সো মোস্টলি আই এগ্রি। এখানে একটা জিনিস আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে যে কেউ যদি লিখতে চান তাকে কিন্তু লেখা পড়তে হবে, কেউ যদি গাইতে চায় তাকে গান শুনতে হবে। সিমিলারলি আমি যদি দেখাতে চাই আমার দেখতে হবে, এবং আমাকে ছবি দেখতে হবে, যেটা আমি বললাম যে নট অনলি ইউ ওয়াচ দ্য ফিল্ম যেটা আপনার বেসিক তৈরি করবে, বা সেটা আপনি ফ্লপ ছবিও দেখেন, কেন এটা ফ্লপ করছে, বাট দেখেন, দেখতে থাকেন, দেখলে আপনার যে ভিশনটা হবে বা আপনি জিনিসটা জানবেন। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ রাইট, এবং আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে সিনেমা আমি বানাবো, সিনেমায় কাজ করব, সেটা আমি সাবটাইটেলস করি, এডিট করি, সিনেমাটোগ্রাফি যাই করি, আমি যে শুধু সিনেমা রিলেটেড পড়াশোনা করব সেটা না, আমাকে অর্থনীতিও জানতে হবে, আমাকে রাষ্ট্রবিজ্ঞানও জানতে হবে, আমাকে হিস্ট্রিও জানতে হবে, আমাকে আমার নিজের সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে আমি তো ছবি বানাবো, আমার মানে আমি তো আমার যে কালচারটা বা আমার যে পেরিফেরি সেটাকে এক্সপ্রেস করছি, সো আমাকে আমার নিজের সম্পর্কে, আমার চারপাশ সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমি খুব ইম্পর্টেন্টলি বলতে চাই, মানে এটা আমার নিজের একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স ফিল্ম সোসাইটির সময় থেকে, যে আমাদের জেনারেশন আমরা কিন্তু জানি না যে আমাদের ফোরফাদাররা কি করছে, আমাদের পূর্বপুরুষরা কি করে আসছে। যেটা আমি দুজকেও বলছিলাম যে এটা অনেক সময় আনফরচুনেটলি দেখা যায় যে খুব দুর্ভাগ্যজনক যে আমাদের অনেকে জহির রায়হানকেও চিনেন না, বা অনেকে হয়তো সত্যজিৎ রায়কে চেনে না, অনেকে হয়তো ঋত্বিক ঘটককে চেনে না, হয়তো নামগুলো জানে, বা হয়তো একটা খানা তাকে চেনে না, একজন তারেক মাসুদকেও চেনে না। চিনতে হবে, নিজের মতো করে চিনতে হবে। এবং যেটা হবে কি, যখন আমি দেখবো যে আমি যখন জানবো যে আমার পূর্বপুরুষেরা এই কাজগুলো করে গেছে, বা আমার আগে একটা জার্নি অনেক করেছে, সেটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইকুয়ালি আমাকেও ইন্সপায়ার করবে বেটার করতে। আর আরেকটা জিনিস হচ্ছে যে শেখার কিন্তু কোনো শেষ নাই, তাই না?
ইউ নেভার স্টপ লার্নিং। লাইক স্পিলবার্গ, আমি প্রিটি শিওর উনি এখনো প্রতিদিন কিছু না কিছু শিখেন। তো একটা জিনিস হবে যে ধরা যাক আমি এডিটর হব বা সিনেমাটোগ্রাফার হব, আমি শুধু এডিটিংই করবো বা একজন ডিরেক্টর কি শুধু ডিরেকশন নিয়েই করবেন? তাকে কিন্তু এটাও জানতে হবে যে এডিটিং এ যে মানুষটা আছে বা সিনেমাটোগ্রাফিতে যে আছে বা যে অ্যাক্টিং এ যে আছে, তার মনস্তাত্ত্বিক জায়গাটা কোথায়, বা তার সে কিভাবে জিনিসটাকে চিন্তা করে, আমি কিভাবে একটা টিম বিল্ড করব। সিনেমা কিন্তু ওয়ান ম্যান শো না, যে কোনো প্রোডাকশন ইজ নেভার ওয়ান ম্যান শো। এখানে ইউ হ্যাভ টু প্লে ইট অ্যাজ এ টিম। সেখানে হয়তো এবং প্রত্যেকের নির্দিষ্ট রোল আছে। লাইক হয় না ক্রিকেটে যে ১ নাম্বার ওপেনিং ব্যাটসম্যান আর ৭ নাম্বার ব্যাটসম্যানের রোল কিন্তু এক না, দে হ্যাভ ডিফারেন্ট রোলস। স্ট্রাইক বোলার আর পার্ট টাইম বোলারের রোল কিন্তু এক না। ফিল্মও কিন্তু প্রত্যেকের যার যার রোলটা জানা খুব জরুরি, যে আমার কাজে এতটুকুই, আমি অবশ্যই এটা ভালোভাবে করব, বাট আই উইল মেক শিওর যে আমার জন্য যেন আমার টিম মেম্বারের ডিস্টারবেন্স না হয়, বা আমার জন্য যেন ফ্লোটা না চলে যায়, বা কোনো ধরনের আপস অ্যান্ড ডাউনস না আসে। এই জায়গাটা কিন্তু বোঝা খুব জরুরি। আমি প্রফেশনাল কাজ করি, অ্যামেচার কাজ করি, আমার অ্যাটিটিউডটা যেন প্রফেশনাল থাকে। যে ৩টা প্রসেস, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, ৩টা প্রসেস যেন আমার অ্যাটিটিউডটা প্রফেশনাল থাকে, পজিটিভ থাকে। এই জায়গাগুলোতে আমাদের খুব এমফাসাইজ করা দরকার। কারণ যখন আমি বেসিক জায়গাগুলো ঠিক করব, অ্যান্ড এইটা আরেকটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট একটা রেজ করতে চাই, যেহেতু কথা প্রসঙ্গে আসলে তুর্য আমাকে পাস করলোই, যে আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, এটা আমার সমসাময়িকদের মধ্যেও দেখছি, আমি প্রিটি শিওর তুর্য, এজাজ, তোমরা তোমাদের সমসাময়িকের মধ্যে দেখছো যে আমাদের বয়সের ডিফারেন্স খুব বেশি না, যে আমরা বেসিকটা হয়তো সেভাবে শিখতে চাই না, বা আমরা মনে করি যে আমি প্রথমেই আউট অফ দ্য বক্স যাব। এটা একটা, আমি মনে করি, মেজর রং মুভ। ইউ গো আউট অফ দ্য বক্স, ইউ গো আউট অফ দ্য গ্রামার, বাট ফার্স্ট ইউ নো ইট। কারণ যে মানুষটা গ্রামারের বাইরে যাচ্ছেন, যে মানুষটা গ্রামারের বাইরে যে ইন্টারেস্টিং কিছু বানাচ্ছেন, উনি কিন্তু গ্রামারটা জানেন, উনি জানেন যে উনি কতটুকু বেন্ড করতে পারেন। সো দেখা গেল আমি গ্রামারটাও জানলাম না, আমি শিখলামও না, আমি সেটাকে ব্রেক করে ফেললাম, আলটিমেটলি কিছুই হলো না, বা আলটিমেটলি ইট মে ওয়ার্ক, বাট আই উইল সে দ্যাটস বিগিনার্স লাক। সো দিন শেষে যখন এই যে আপনি এই গ্রামারটা ব্রেক করলে, যখন আপনার কাছে দর্শকের থেকে প্রশ্ন আসবে যে আপনি এটা কেন করলেন, তো আপনি আপনার যখন আনসারটা জানতে গ্রামারটা হবে। টেনে ব্রেক করছেন, তখন আপনি একটা লেজিট একটা অ্যান্সার থাকছে আপনার কাছে। রাইট। থ্যাংক ইউ ভাইয়া। প্রশ্ন রয়েছে, দর্শকদের প্রশ্নতে যাব, তার আগে বলে নেই দর্শকদের, আমি বলতে চাচ্ছি যে আমাদের একটি খুবই ইন্টারেস্টিং একটি অধ্যায় আছে সবার শেষে, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। তো সেটাতে এখনই যাচ্ছি না, এখন যাব হচ্ছে প্রশ্ন দিতে। দর্শকদের প্রশ্নতে প্রথমেই বলা হচ্ছে, ইয়াং আর নিউ স্টোরি রাইটারের জন্য আপনাদের কি কোনো প্ল্যান আছে নাকি? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের একটা ধারণা থাকে যে আমি এটা পার্সোনালি নিজেও দেখেছি যে বেসিক্যালি ফিল্মের ক্ষেত্রে যখন আমরা একটা স্টোরি আমরা অ্যাডাপ্ট করছি বা স্টোরি বানাচ্ছি, স্টোরি রাইটিং অ্যান্ড স্ক্রিপ্ট রাইটিং ইজন্ট নেসেসারিলি দ্য সেম। স্ক্রিপ্ট খুবই একটা ফিল্টার্ড একটা ভার্সন একটা স্টোরির। হয়তো একটা স্টোরিতে যেই বিষয়গুলো আসে স্ক্রিপ্টে অনেকটা ফিল্টার হয়ে যায়, কেননা স্ক্রিপ্ট হচ্ছে যে শুধু একজন, মানে স্টোরি ইনিশিয়ালি যেমনটা থাকে যে আমাদের পাঠককে হচ্ছে আনন্দ দেওয়ার জন্য যে সাহিত্যগুলো তৈরি হয় বা স্টোরি যেভাবে তৈরি হয়, স্ক্রিপ্ট কিন্তু খুবই একটা কমার্শিয়াল একটা ব্যাপার। সো স্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে এটা সিনেমাটোগ্রাফার, এটা ডিরেক্টরের হাতে যাবে, এটা কাস্টদের হাতে যাবে। তো এই ক্ষেত্রে একজন স্টোরি রাইটার, একজন যে কোনো নতুন স্টোরি রাইটার, মানে অনেক সময় দেখা যায় যে এই ফ্রাস্ট্রেশনটা শেয়ার করে, যে হচ্ছে যে দেখা যায় যে স্টোরি রাইটাররা অনেক ভালো ভালো স্টোরি লিখছেন, বাট ইভেন্চুয়ালি হচ্ছে যে ফিল্ম টিমে দেখা যাচ্ছে যে সামহাও ফলটা পাচ্ছে না, বা এরকম আর কি, মানে দেখা যাচ্ছে যে অনেকের কাজ করতে আগ্রহী হচ্ছে না। তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি, যে আপনার স্টোরিগুলো কিভাবে ফিল্ম কম্প্যাটেবল হতে হবে, এই জিনিসটা আপনার ফার্স্টে হচ্ছে প্র্যাকটিসে আসতে হবে। যেমন আমরা যদি দেখি যে আমরা অনেক সময় দেখি যে বুক থেকে অ্যাডাপ্ট করে যেসব সিনেমাগুলি আসে, আমরা বইয়ের সময় যেরকম একটা মানে মজা পাই, দেখা যায় যে ফিল্মে সেই মজাটা পাই না, এবং এটা স্বাভাবিক। মানে দুইটা মিডিয়া আসলে দুইটা অবশ্যই ভিন্ন মিডিয়া। তো আমার যে বলার যে ব্যাপারটা, যে when it comes to saying যে young অথবা new story writer, well basically story
ইজ আ স্মল পার্ট অফ আ ফিল্ম। স্টোরির পার্টটা এমন সময় দেখা যায় যে অনেক সময় স্টোরির রাইটস কেনা হয়ে থাকে, যে স্টোরির রাইট কিনে একজন স্ক্রিপ্ট রাইটার দেখা যায় যে তার মতন করে স্টোরিটাকে ওই স্ক্রিন প্লে আকারে ডিভাইস করে তার মতো। তো দেখা যায় যে বেসিক প্লটটা এক থাকে, বাট মানে ডায়ালগস অ্যাডেড হয়, অনেক নতুন লেয়ার আসে। সো স্টোরি কিন্তু দিন শেষে খুব একটা বেগ একটা জিনিস when it comes to মানে মেকিং দ্য ফিল্ম, এটার অনেক ফিল্ট্রেশনের ব্যাপার আছে। সো মানে ইন দ্যাট কেস মানে আমার যে বিষয়টা আমি স্থাপন করতে চাচ্ছি যে স্টোরি রাইটাররা কিন্তু আসলে ইন দ্যাট সেন্স ডিরেক্টলি আসলে মানে ফিল্মের একটা মানে ডাইরেক্ট একজন ইনফ্লুয়েন্সার হয়ে থাকে না, ইন দ্য সেন্স যে এটা মানে বিষয়টা অনেকটা এরকম যে ডাইরেক্টলি প্রোডাকশনে হয়তো যেই স্টোরির কনসেপ্টটা যেভাবে এসেছে সেভাবে আসে না। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে ওই ইয়াং স্টোরি রাইটারকে যদি স্ক্রিপ্ট লিখতে চায় সেই সব মিনস গুলো অ্যাডাপ্ট করতে হবে, এবং যেই দিন একজন কলাকুশলী নিজেকে মানে ইয়াং অথবা নিউ এই খেতাবটা থেকে মুক্ত করতে পারবে সেদিনে আসলে সে রেডি, এবং সেই খেতাব থেকে মুক্ত করার জন্য তাকে হয়তো 1000টা কাজ করতে হবে তা না, বাট তাকে হচ্ছে সেই কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। এখন বলতে গেলে একজন 10 বছর হয়তো এক্সপিরিয়েন্স মানে 10 বছর একটা কাজ করেও সে তখনও নিজেকে নিউ মনে করতে পারে। যেমন আমি এখনো মনে করি যে আমার এখনো এক্সপিরিয়েন্স লেভেল অনেকটা ঘাটতি রয়ে গিয়েছে, আবার অনেকে হয়তো অনেক অল্প সময়ে অনেক কিছু গ্রাস্প করতে পারে। সো দের ইজ নাথিং মানে অ্যাকচুয়ালি এক সেন্সে এভরিওয়ান ইজ নিউ, এভরিথিং ইজ নিউ, everything in film is new unless if film is new then you're not going to enjoy it, কেননা একই জিনিস আমরা কতবার দেখে থাকবো। সো ইয়াং অথবা নিউ স্টোরি রাইটাররা আসলে যেদিন হচ্ছে নিজে আর কি মানে নিজের পরিচয়টাকে কনফিডেন্সের সাথে আর কি মানে বিল্ড আপ করতে আর কি মানে কনফিডেন্সটা গেইন করবে। দিন শেষে ইটস অল অ্যাবাউট কনফিডেন্স, when you're telling a story it's all about confidence, right? তো সেই ক্ষেত্রে সেই দিন আপনি নিজেই দেখবেন যে গাইডলাইন পাবেন, যে ইউ উইল নো আপনার কাকে অ্যাপ্রোচ করতে হবে এবং কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। জিনিসটা ফ্র্যাঙ্কলি স্পিকিং নোবডি উইল গিভ ইউ দি অপরচুনিটি আনলেস ইফ ইউ সিজ ইট। সো একজন ফিল্ম মেকার কখনো এভাবে বসে থাকবে না যে একটা নতুন স্টোরি রাইটার হচ্ছে আর কি মানে কোথাও আবির্ভাব হবে, সে হচ্ছে তাকে যে পিক আপ করবে, আনলেস ইফ দ্যাট স্টোরি রাইটার মেক্স হিমসেলফ হার্ড। এখন পৃথিবীটা অনেক ছোট হয়ে গিয়েছে, যার কারণে একটা ছোট আওয়াজ দিলে যে কেউ যে কোনো জায়গায় শুনতে পারে, ইভেন একটা টুইটারে একটা সামান্য ট্যাগ দিয়ে টুইট করলে সেলিব্রিটি পর্যন্ত পৌঁছে যায়। সো ইয়াং অথবা নিউ স্টোরি রাইটারদের কাছে যেটা আমার উপদেশ বা থাকবে যে আপনি একজন বড় একজন কলাকৌশলী যার সাথে আপনি কাজ করতে ইচ্ছুক, তাকে রিচ করার জন্য আপনার কি কি ক্যাপাবিলিটিস আপনাকে অর্জন করতে হবে সেটা করে আপনি নিজেই তার কাছে রিচ করুন, যে ভাই আই ওয়ান্ট টু ওয়ার্ক, এই যে আমার একটা স্টোরি, আপনি একটু জাস্ট 2 মিনিট টাইম দেন, শুনেন, ইভেন্চুয়ালি হি উইল ফাইন্ড হিজ ওয়ে উইথ ইউ। আপনাকে কিভাবে আপনার ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারবে সেটা অবশ্যই সেই ফিল্ম মেকারটা তার মতন করে বুঝে নেবে। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। সাইফ ভাই যদি এই বিষয়ে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। সাইফ ভাইয়ের মাইকটা মিউটেড। সরি আমি খেয়াল করিনি যে এখানে আসলে খুব বেশি কিছু বলার নাই, যেটা আমি আগে অলরেডি বলছি যে লিখতে গেলে লেখা পড়তে হবে, দেখাতে চাইলে দেখতে হবে। সো আমি শুধু এটুকু বলবো যে ওই বেসিক জায়গাটা যেন আমরা মানে ফিক্স থাকি, স্যাটিসফাইড থাকি যে না আমি আমার লেখায় যে মেরিট আছে বা আমার যে স্টোরিতে মেরিট আছে সেই জায়গাটায়, এবং আমি যেন আমার লিমিটেশনস গুলোকে অ্যাকসেপ্ট করি, আমি যেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটাকে নিতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, নট যে যেন তেন ক্রিটিসিজম না, সেটাকে যেন আমি অ্যাকসেপ্ট করতে পারি এবং আমি সেটার উপরে অ্যাক্ট করে সেটাকে ফ্লারিশ করতে পারি। কারণ আমার জার্নিতে এরকম হবেই যে আমি পড়ে যাব, উঠে দাঁড়াবো, ধাক্কা খাবো, আবার শিখবো। সো ওই জিনিসটা কিন্তু আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে এবং অ্যাডমিট করে নিতে হবে। আমি লাস্ট একটা জিনিস বলতে চাই যে when it comes to telling your story, এটা আসলে মানে never hesitate to tell the story, কেননা আপনার কাছে অনেক সময় মনে হতে পারে যে আপনার স্টোরিটা হয়তো আপনার মন মতন হয়নি, বাট দেন এগেন আপনি যখন একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে যাবেন তখন হয়তো ওই স্টোরিটা থেকে একটা মানে জেম তৈরি হবে। আমাদের একটা সহজাত প্রবণতা আছে, আমরা নিজেদেরকে অনেক আন্ডার এস্টিমেট করি আমাদের কাজের ক্ষেত্রে। আর সেকেন্ডলি হচ্ছে যে ইফ ইউ আর নট ডাইং টু টেল দ্য স্টোরি, যে আমি পৃথিবীতে এই স্টোরিটা না বলতে পারলে মরে যাব, then it's not your story to tell. কথাটা আচ্ছা, দুটো ভাইয়ের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, ছোট্ট করে উত্তর চাচ্ছি।
অমিত সরকার কোশ্চেনটি করেছে, একটি টিমে কি কি স্কিলফুল মানুষ লাগে, যেমন লেখক, ডিরেক্টর, এডিটর, আর কি কি? ছোট্ট করে বলবেন। বেসিক্যালি একটা ফিল্মের পিছে তো ডেফিনেটলি অনেক মানুষের অবদান আছে, স্ক্রিপ্ট লিখতে বা হচ্ছে যে এরকম। আসলে সত্যি বলতে ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, এডিটর, এরপর হচ্ছে যে যদি সম্ভব হয় একজন গ্যাফার বা সাউন্ড রেকর্ডিস্ট, এরপর হচ্ছে যে যে স্ক্রিপ্ট রাইটার অবশ্যই মেনশন করেছি, এরপর একজন প্রোডাকশন ম্যানেজার লাগে যে হচ্ছে আর কি মানে এই প্রোডাকশনের টোটাল জিনিসটা আর কি ম্যানেজমেন্ট করে, কেননা যারা ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে থাকে তাদের অলরেডি তারা অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে। এর পিছেও দেখা যায় যে এই বেসিক স্ট্রাকচারের পরেও আরো কিছু ক্রু মেম্বার যদি থাকে সেটা ডেফিনেটলি ওই টিমটার জন্য খুবই ভালো হয়ে দাঁড়ায়। যেমন দেখা যায় যে লাইভ স্টোরি, হ্যাঁ, প্রি প্রোডাকশন ফেজে দেখা যায় যে স্টোরি বোর্ড ডেভেলপিং এ অনেকজনকে লাগে, এরপর হচ্ছে স্ক্রিপ্ট সুপারভাইজার লাগে, স্ক্রিপ্ট ডক্টর থাকে যারা হচ্ছে স্ক্রিপ্ট সুপারভাইজাররা যেমন হচ্ছে কন্টিনিউটি চেক করে। তো দিন শেষে বিষয়টা এরকম যে একটা ফিল্মের জন্য বেসিক যে টিমটা, সেটা ফিল্মের ছোট টিম হলে যেটা হয় যে হ্যাঁ অবশ্যই ফিল্ম পুল অফ করা যাবে, এমন না যে পুল অফ করা যাবে না। এমনও অনেক সময় দেখা গিয়েছে যে ওয়ান ম্যান ফিল্মও হয়ে এসেছে, অতীতে আমরা ওয়ান ম্যান ফিল্মও দেখে এসেছি। তো এটার কোনো ডেফিনিট কোনো ইয়ে নেই, বরঞ্চ যেটা হয় যে এই রোলগুলি প্লে করার জন্য যত বেশি মানুষ থাকে তত হচ্ছে ওই টিমটার জন্য কাজ করাটা ইজি হয়ে দাঁড়ায়। এই তো। আচ্ছা, আবারও আরেকটা প্রশ্ন ছোট্ট করে তুর্য ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আমিনুল আশরাফ আমাদের কাছে প্রশ্নটা করেছে। তানজিল সুলতান খান তুর্য, আপনার কাছে একটা প্রশ্ন, ক্যামেরায় ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে করা যায়? আমরা কিন্তু এটাও জানি তুর্য ভাই অনেকগুলো শর্ট ফিল্ম অথবা অন্যান্য ইয়াতেও কাজ করেছে অ্যাজ এ আর্টিস্ট। করেছে ভাই। ঠিক আছে। আচ্ছা, সো ইন দ্যাট কেস প্রথমত অ্যাক্টিং ন্যাচারাল করার জন্য আপনাকে অ্যাক্টিং করতে হবে না, অর্থাৎ আপনি যদি অ্যাক্টিং করেন তাহলে আপনার অ্যাক্টিং না। সো দ্য ফ্যাক্ট ইজ যে যখন অ্যাক্টিং বেসিক্যালি একটা স্টোরির একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করা, রাইট? সো দ্য বেস্ট আইডিয়া ইজ দ্যাট মানে আপনি ওই ক্যারেক্টারটা হয়ে যাবেন, এবং ওই ক্যারেক্টারটা হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এটা আমি মনে করি আমার পার্সোনাল লাইফ থেকে, যে আপনাকে প্রচুর মানুষ চিনতে হবে, আপনার প্রচুর মানুষের সাথে উঠতে বসতে হবে। কেননা অ্যাক্টিং এর ব্যাপারটা হচ্ছে ইটস অ্যান এমপ্যাথেটিক অ্যাক্ট। হ্যাঁ, সিম্প্যাথেটিক না, এমপ্যাথেটিক, যে আপনি হচ্ছেন একজন ক্যারেক্টারের দুঃখে আপনি দুঃখিত হচ্ছেন, আপনি ক্যারেক্টারের সুখে আপনি আনন্দ পাচ্ছেন। তো এই বিষয়টা এস্টাবলিশ করার জন্য আমাদের লাইফে যেটা হয় যে আমাদের লাইফে আমরা একটা লাইফ টাইমে আমরা একটাই লাইফ লিড করতে পারি, বাট একটা অ্যাক্টরের কিন্তু অনেকগুলো লাইফ থাকে। একটা অ্যাক্টর জেমস বন্ড হয়, একটা অ্যাক্টর এজেন্ট হয়, একটা অ্যাক্টর দেখা যায় যে একটা খুনিও হয়, একটা অ্যাক্টর যে কোনো কিছু হতে পারে, একটা অ্যাক্টর মার্ডার্ড হতে পারে, একটা অ্যাক্টর মার্ডারার হতে পারে। সো দ্য ফ্যাক্ট ইজ যে ইন দ্যাট কেস যেহেতু আপনার একটাই লাইফ স্ট্রিম আপনি মানে লিড করার সুযোগ পাচ্ছেন, আপনি যদি 100টা মানুষের সাথে মিশেন, 100টা মানুষের স্টোরি শুনেন, তাদের জীবন গল্প শুনেন, আপনি যদি সেই মানুষটাও না হয়ে থাকেন, আপনি একবার হলেও সহানুভূতি বোধ করবেন যে আচ্ছা এই মানুষটা তাহলে আর কি কেমন লেগেছিল, যে এই এই দুঃখটার মধ্যে দিয়ে গিয়েছে। কারো যদি কোনো কাছের কেউ মারা যায়, সে কিরকম ফিল করেছে, আপনি হয়তো সেই বিষয়টা জানবেন না, বাট আপনি সেই মানুষটার কাছ থেকে শুনতে পারলে আপনি যত মানুষের প্রতি এমপ্যাথেটিক হবেন, যতটা হাম্বল হবেন, তত আপনার এই এই ঝুলিটা বাড়বে। এবং এই ঝুলিটা বাড়লে যেটা হবে, হয়তো এমনও হতে পারে যে আপনার কাছে একটা স্ক্রিপ্ট যেটা এসেছে, আপনি দেখলেন যে আপনি এরকম সিনারিও এর আগে শুনেছেন বা আপনার ফ্রেন্ডের সাথেই হয়েছে, আপনি তখন আর বিষয়টাতে অ্যাক্ট করবেন না, আপনি তখন নিজের ইম্প্রোভাইজেশনস আনতে পারবেন, যে আপনি দেখেছেন যে সেই ফ্রেন্ডটা এই সিচুয়েশনে কি করেছিল বা আপনি এই সিচুয়েশনে কি করতেন। সো দ্য আইডিয়া ইজ দ্যাট ইউ বিকাম দ্য ক্যারেক্টার রাদার দেন অ্যাক্টিং দ্য ক্যারেক্টার। এটা হচ্ছে আমার মতামত। তাছাড়া অন্যান্য সাজেশন ডেফিনেটলি আছে, যে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, স্টেজ ফ্রাইট কাটানোর জন্য অনেকে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন, বা এরকম অন্যান্য অনেক প্র্যাকটিসও ইউজুয়ালি রেগুলারলি অ্যাভেলেবল থাকে অনলাইন। সাইদ ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্ন, সেটি হচ্ছে ডায়ালগ এন্ড প্রপার ল্যাঙ্গুয়েজ ইউজেজ অফ ল্যাঙ্গুয়েজ কতটুকু জরুরি? প্রশ্নটি করেছেন এমডি কাউসার আমিন শুভ্র। আচ্ছা, শুভ্র করেছেন। শুভ্র has been a very close friend of mine, এবং শুভ্র himself is a independent filmmaker. যেটা হচ্ছে আমি বলবো যে জিনিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আপনি বলেন যে ডায়লগ অ্যান্ড প্রপার ল্যাঙ্গুয়েজ ইউজ। সো বিষয়টা হচ্ছে যে একটা শব্দ আছে পরিমিতি বোধ। হ্যাঁ,
যে পরিমাণটা বোঝা, যে আমার কতটুকু দরকার, আমি কি চাই চিনি বেশি দিব না কম দিব না, যতটুকু দরকার ততটুকু দিব। এখন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমরা যদি একটা মুভি ধরি, লেটস সে জেঙ্গো আনচেঞ্জ, আমরা সবাই দেখছি এটা। তো আবার আরেকটা ছবি আমরা ধরি অ্যাজ অ্যান এক্সাম্পল, সে কুংফু পান্ডা। দুইটা খুব কন্টেম্পোরারি এক্সাম্পল দিলাম যাতে সবাই বুঝতে। এখন দুইটার জেঙ্গো আনচেন্টে যে স্টাইলে কথা বলা হয়েছে বা যে ধরনের ডায়লগ ডেলিভারি হয়েছে বা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, আপনি যদি সেটা কুংফু পান্ডাতে পুট করেন সেটা কিন্তু পারপাস সার্ভ হবে না, আবার ভাইস ভার্সা করলেও হবে না। খুব সিম্পল ব্যাপার। যেটা যেখানে যতটুকু দরকার এবং যেটা যেখানে দরকার, এইটা আমাকে জানতে হবে এবং ফিগার আউট করতে হবে যে আমি কি বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট বিষয়। ইট ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ডিরেকশন, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সিনেমাটোগ্রাফি এন্ড এনিথিং। ইটস লাইক, খুব ছোট করে বললে, ধরেন আপনি আজকে একটা ডিশ রান্না করবেন বাসায়, হ্যাঁ, সেটা আপনি যদি এখন একটা পোলাও রান্না করেন বা আপনি একটা যে কোনো একটা মুরগির তরকারি রান্না করেন, আপনি তো নিশ্চয়ই এভাবে বানাবেন যেন সেটা আপনি খেতে পারেন। নিশ্চয়ই আপনি ঝাল বেশি দিবেন না বা কম দিবেন না, যেন এটা খাদ্যযোগ্য হয়, আস্বাদনযোগ্য হয়। সো ওই জায়গাটার দিকে আমাদের নজর রাখা উচিত, যে এই জিনিসটা কিন্তু প্রজেক্ট বাই প্রজেক্ট ভ্যারি করে, এটা কিন্তু কনসেপ্ট ওয়াইজ ভ্যারি করে। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। এজাজের মাইক মিউট। আচ্ছা, হাসিবুল নাসিম বলেছেন, সাইফ ভাই, তুর্য ভাই দুইজন একসাথে কোনো কাজ কি আশা করতে পারি কিনা ইন ফিউচার? আমরা অলরেডি একটা করছি। হ্যাঁ, একটা শর্ট ফিল্ম করেছি। আর ইভেন্ট অ্যাকচুয়ালি একসাথে একটা না, অনেকগুলোই করেছি। ইন দ্য সেন্স দ্যাট আমি সবসময় কোনো কাজ করার আগে আমি সাইফ ভাই কাছ থেকে অবশ্যই অ্যাডভাইস নিয়ে নিই। তো ওইটাও একটা অবশ্যই একটা বিশেষ একটা পার্ট। আর তাছাড়া ডেফিনেটলি প্ল্যান আছে যে সাইফ ভাইয়ের অ্যাক্টিং ভবিষ্যতে আমরা মানে কাজে লাগাতে পারি ফিল্মে। তো এই তো, আশা করি দ্যাট শুড অ্যান্সার। ইউ নেভার নো, কাজ করা হবে, যেহেতু আমরা একই রাস্তায় আছি, দেখা হবে। আরেকটা প্রশ্ন আছে, নাহিদ হৃদয় বলেছেন যে সাইফ ভাইয়া, আপনার সাথে যেদিন প্রথম দেখা করতে এসেছিলাম আপনার প্রশ্ন ছিল যদি তোমার প্রডিউসার বলে তোমার এই ব্যাকগ্রাউন্ড পছন্দ না, এই সিনটা রিশুট করতে হবে, তো তোমার কি করা উচিত? এই প্রশ্নের উত্তরটা যদি দিতেন। ডেফিনেটলি করা উচিত, আমাকে তো পারফেক্ট করতে হবে, তাই না? আমাকে তো জিনিসটাকে রাইট করতে হবে। কিন্তু কথাটা বলছে প্রোডিউসার, সেক্ষেত্রে কি করবেন? আচ্ছা, তো এইখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমার অপিনিয়ন হচ্ছে যে ডিরেক্টরস কলটা নেওয়া উচিত সবসময়, বিকজ ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। সো ডিরেক্টর যদি প্রডিউসারকে সেই স্পেসটা না দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এটা বলতে হবে যে, আমি হলে যেটা বলতাম, মানে আমি বলতাম যে যদি ডিরেক্টর বলেন আমার করে দিতে পারবেন। আমার মনে হয় না যে কোনো সেটে, কোনো প্রফেশনাল সেটে কোনো প্রফেশনাল প্রডিউসার এইভাবে ডিরেক্টরের উপর দিয়ে এসে ইনপুট দিবেন। আচ্ছা, আরেকটি ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এনএইচ তুহিন বলেছেন, ওভার অ্যাক্টিং নিয়ে কিছু যদি বলতেন আপনারা দুজনই, কারণ আজকাল সবার মুখেই শুনেছি সবই নাকি ওভার অ্যাক্টিং, তাহলে ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে বের করে আনবো আমরা অ্যাজ এন অ্যাক্টর অর ডিরেক্টর? এই ক্ষেত্রে আসলে পরিমিতি বোধের ব্যাপারটা থাকে। এখন ওভার অ্যাক্টিং কখন হয় যে আমি হাত কাটলো আমার এখন, বাট আমি 3 দিন ধরে কাঁদছি, সেটা অবশ্যই ওভার অ্যাক্টিং হয়ে যাবে। সো মানে আমার হাত কাটলে আমার যতটুকু রিয়াকশন টাইম দেওয়ার কথা সেটা অতটুকু দিলেই হচ্ছে, সেটা ন্যাচারাল অ্যাক্টিং এর পর্যায়ে পড়বে। আর আমাদের একটা ব্যাপার থাকে কি, আমাদের একটা খুবই কমন মিসকনসেপশন থাকে যে আমার কোনো একটা স্পেসিফিক ইমোশন পোর্ট্রে করতে আমার সেটার অনেক মানে এক্সট্রিম পর্যায়ে যেতে হবে, যে আমাকে যদি দুঃখ প্রকাশ করতে হয় আমাকে চোখ দিয়ে টপটপ হয়ে মানে জল ফেলতে হবে, হ্যাঁ, বা আমার যদি আনন্দ প্রকাশ করতে হয় আমাকে হয়তো মানে নাচতে হবে এখানে ওখানে। বাট নট রিয়েলি আমরা যদি রিয়েল লাইফে আমরা যেভাবে এই মানে আমাদের রিয়াকশন গুলো দেই সেভাবেই যদি দেই, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটাই বলবো। আর সাইফ ভাইয়া, না, এখানে যেটা বলছি যে ওভার অ্যাক্টিং এর বিষয়টা কি, যে এক্সপ্রেশন কিন্তু ভ্যারি করে, ক্যারেক্টার ওয়াইজ এক্সপ্রেশন ভ্যারি করে, ইভেন অ্যাক্টর ওয়াইজ এক্সপ্রেশন ভ্যারি করে। যে যদি আমি বলি যে
হ্যামলেট হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি মঞ্চায়িত নাটক, এবং হয়তো হ্যামলেট চরিত্রে যদি 100 জন অভিনেতা অভিনয় করেন, 100 জনের এক্সপ্রেশন ডিফারেন্ট হবে, আমরা যদি মোটা দাগে চিন্তা করি। বিষয়টা হচ্ছে যে এখানে একটু তাত্ত্বিক আলোচনা হয়ে যাচ্ছে, একটু কঠিন কথা হয়েছে যে স্তানিস্লাভস্কি একটা কথা বলছেন যে টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট বাট টু রিঅ্যাক্ট। যে আমি স্ক্রিপ্ট পড়ে, আমি আমার অ্যাক্টরকে পড়ে, মানে আমি আমার ক্যারেক্টারের থেকে আমার কি রিয়াকশন আসছে সেটা আমি থ্রো করি, সেটা কিন্তু অভিনয়। সো ওই জায়গাটা যদি আমি বুঝতে পারি যে এই জায়গায় এতটুকুই, মানে একজন মানুষ যিনি অভিনেতা, উনি মঞ্চে অভিনয় করেন বা ক্যামেরার সামনে করেন, ওনার যে ইউনিট আছে তার তো অ্যাটলিস্ট ওইটুকু সেন্স আছে বোঝার যে কোনটা ওভার অ্যাক্টিং হচ্ছে, কোনটা কি হচ্ছে। এখানে যে শুধু কেঁদেই যে আমি বুঝাবো যে আমার খুব কষ্ট লাগছে সেটা না, আমি না কেঁদেও কিন্তু বুঝাইতে পারি, আমি ফেশিয়াল এক্সপ্রেশন দিয়েও বুঝাতে পারি, বা মানুষের খুব পাওয়ারফুল এক্সপ্রেশন বলে যে চোখ হচ্ছে সবচেয়ে স্ট্রং এক্সপ্রেশন, জায়গা অনেকে শুধু চোখ দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। সো এই জায়গাটা যে যার মানে জিনিসটা যদি একদম যদি এক লাইনে বলি যে বিষয়টা আনইউজুয়াল, পরিস্থিতি অনুযায়ী যে বিষয়টা ন্যাচারাল না, সেটা কিন্তু নিজে থেকে বোঝা যায়। সো ওইটাই যদি আমি না করি, তারপরে দেখা গেল যে কেউ চুপ থেকেও জিনিসটাকে পারফেক্টলি করছে, কেউ হয়তো অঝরে কেঁদেও পারফেক্টলি করছে, বাট সেটা যেন আনন্যাচারাল না লাগে, আনইউজুয়াল না লাগে, তাহলেই সেটা ওভার অ্যাক্টিং না। পারপাস শুড বি সার্ভড। রাইট, পারপাস শুড বি সার্ভড, দ্যাটস দ্য এক্সাক্ট ওয়ার্ড, পারপাস শুড বি সার্ভড, যেটা তুর্য আরেকবার বলেছে পরিণতি বোধের ব্যাপারটা, এখান থেকে কিন্তু পরিণতি বোধের ব্যাপারটা আসে। থ্যাংক ইউ সো মাচ সাহেব ভাই। বেসিক্যালি আমরা আপনাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি। ছিল আমার কাছে একটু। হ্যাঁ, কি কোশ্চেন? ওই যে একটু কমেন্ট কন্টেম্পোরারি বাংলা সিনেমা এটার উত্তর সবচেয়ে বেস্ট দিতে পারবে সাইব। আমি কেন ভাই? এটা তুমি সাথে সাথে প্রশ্ন নিয়ে এখন আমাকে কেন? না, কারণ মানে ফিল্ম মার্কেট অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনার মানে অনেক একটা প্যাশন আছে। এখানে উনি যে প্রশ্নটা করছেন বা এখানে যে উনি যেটাই বলছেন, এখানে কি আমি প্রচন্ড আশাবাদী মানুষ, এবং লিমিটেশন না প্রত্যেক যুগেই ছিল, কনফিউশন প্রত্যেক যুগেই ছিল, এন্ড কনফিউশন লিডস টু অপরচুনিটিস। আমি প্রিটি শিওর আমরা যদি একটু থাকি যে আমরা কি সবাই নিশ্চয়ই মুখোমুখোশ, যেটা বাংলাদেশের প্রথম ছবি, প্রথম সবাক বাংলা চলচ্চিত্র, মুখোমুখোশের গল্প যদি আমরা দেখি, উনারও কিন্তু একটা অবস্টাকেল ছিল, লাইক উনারও একটা চ্যালেঞ্জ ছিল যে উনি বলছেন যে আমি ছবি বানায় দেখাই দিই, কারণ পশ্চিম পাকিস্তানেরও বলছে যে এই দেশের ওয়েদারে সিনেমা বানানো সম্ভব না, বাট হি মেড ইট। সেখান থেকে কিন্তু একটা 50-60 বছর আসছে। আন্তর্জাতিক সিনেমায় প্রভাব ফেলছে না, এই জায়গাটাতে আমি একটু দ্বিমত পোষণ করব। আমরা যদি একটু চারপাশে একটু ঘুরে দেখি যে আমাদের ছবিও কিন্তু এখন ইন্টারন্যাশনালি যাচ্ছে, এশিয়ান পিচ পাচ্ছে, ক্যানসে যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, অন্যান্য ফেস্টিভ্যালে প্রভাব ফেলছে। এখানেও একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বিদেশে একটা ছবি পুরস্কৃত হওয়া বা একটা ছবি নমিনেটেড হওয়া বা স্ক্রিন হওয়া, অবশ্যই এটা গর্বের ব্যাপার। সেটার আবার থাকে না যে প্রত্যেকটা জিনিসের তো একটা হাইট থাকে যে এটা কোথায় যাচ্ছে, কি পরিমাণ অ্যাকসেপ্টেন্স লেভেলটা পাচ্ছে। আমাদের কিন্তু রিসেন্ট টাইমে এরকম ছবি আছে যে আমাদের কিন্তু রিসেন্ট টাইমে নির্মাতারা আছেন যারা বিদেশে ছবিতে যাচ্ছেন, বিদেশে আমাদের ফেস্টিভ্যালে যাওয়া শুরু করছে। আমাদের কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের ওয়েভ আসছে। আমরা কিন্তু কিছু নাম এখন বলতে পারি যে মুস্তাফা সারা ফারুকের কথা বলছেন, আমরা কামার মাসানের কথা বলতে পারি, আমরা রুবাইত হাসানের কথা বলতে পারি, আমরা ইশতাক জিকোর কথা বলতে পারি, আমরা মাদি হাসানের কথা বলতে পারি, যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা পর্যায়ে যাচ্ছেন, আসছেন, এবং ইনশাল্লাহ সামনে আরো আসবে। আর ডিস্ট্রিবিউশন আর অন্যান্য যে চ্যালেঞ্জের কথা বললেন যে প্রডিউসার সংকট বা হল সংকট, যেমন প্রত্যেকটারই কি দেখা যাবে কি যে যেটা বললাম যে যখন একটা সংকট তৈরি হয় আমরা কিন্তু একটা ওয়ে আউট বের করি। লেটস সে যে
এখন যে কোভিড প্যান্ডেমিকের সময় চলছে এবং আমরা এখন কি করছি, আমরা কি বের হচ্ছি না বা জীবিকা নির্বাহের জন্য বা জীবনযাপনের জন্য কি আমরা শপিং করছি না, আমরা কি মার্কেটে যাচ্ছি না, আমরা কি করছি, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি। বা সিনেমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন ডিজিটাল হ্যাজ বিন এ গ্রেট প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম চলে আসছে, স্ট্রিমিং সাইটস গুলো চলে আসছে। সো দেখা যাবে যে যখনই একটা ক্রাইসিস তৈরি হবে, যখনই আমার একটা লিমিটেশন তৈরি হবে, আমি কিন্তু একটা ওয়ে আউট বের করে ফেলবো, এবং সেভাবেই জিনিসগুলো হয়ে আসছে। সো একটা জিনিস হচ্ছে যে তুর্য আলোচনার শুরুতে বলছিল যে প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যখন আমার যদি প্যাশন থাকে যে আমি ফিল্ম মেকার হব বা আমি রাইটার হব বা আমি আমি নিউক্লিয়ার ফিজিক্সের উপর পিএইচডি করব, আমি কিন্তু আগে প্ল্যানিংটা করে আসবো। আমি কিন্তু জানবো যে আমার হাতে এই লিমিটেশনস গুলো আছে বা এই অবস্টাকলস গুলো আছে, এবং অবস্টাকলস লাইফের প্রত্যেক জায়গাতে আছে। এটা আমার মনে হয় না যে পৃথিবীতে এমন কোনো মহান মানুষ আছেন বা এমন কোনো মহাপুরুষ আছেন যে লাইফে অবস্টাকল ফেস করেন নাই। সো ওগুলোকে আমাদের মাথায় রেখে ওইভাবে প্ল্যানিং করে দেন আগাইতে হবে। যদি আমরা সেভাবে আগাই, হ্যাঁ, যুদ্ধে নামলে গুলি খাইতেই হবে, ইভেন হয়তো আমরা জায়গা মতো প্রপার প্ল্যানিং, মানে যে জিনিসগুলোকে আমরা মানে অবস্টাকল হিসেবে দেখছি বর্তমানে, যেগুলো অবস্টাকল হয়তো হিসেবে হয়ে দাঁড়িয়ে আছে, আমরা যদি প্রপার প্ল্যানিং করে ওগুলোকে আর কি কাজে লাগাতে পারি, মানে জিনিসটা হচ্ছে আর কি মানে কি বলবো, বরং একটা ভালো আউটকাম আসবে। যেমন এটা যদি মানে এক্সাম্পল দিতে হয় যে মানে এটা আসলে এক্সাম্পল দেওয়ার কিছু নেই, এটা আসলে সেলফ এক্সপ্লেনেটরি। আসলে আচ্ছা, আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রায়ানের কাছে আমি হ্যান্ড ওভার করতে যাচ্ছি বাকিটুকু সময়। ভাইয়া শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে এখন আমরা একটা র‍্যাপিড ফায়ার খেলবো ভাইয়া, দুজনের সাথে, আপনাদের দুজনের সাথে। এই কন্ট্রোভার্সি হচ্ছে আই এম লিভিং। তো র‍্যাপিড মানে বেশি কোশ্চেন না, কিছু কোশ্চেন করব, ঠিক আছে? র‍্যাপিডলি অ্যানসার দিবেন। আশা করছি বেশিক্ষণ টাইম দিবেন একটা অ্যানসার করতে, আশা করি 2-3 সেকেন্ড লাগবে, ঠিক আছে? ছোট ছোট অল্প কিছু কোশ্চেন। তাহলে আমি ফার্স্টে তুর্য ভাই আমি থাকতাম না। তাহলে তুর্য ভাই রেডি? ওকে, হ্যাঁ হ্যাঁ, ফায়ার আপ করতে হবে নিজেকে। ওকে ওকে রেডি। আচ্ছা, তুর্য ভাইয়ের জন্য ফার্স্ট কোশ্চেন। তুর্য ভাইয়া, ইন ফিউচার কাকে কাজ করতে চান অ্যাজ এ অ্যাক্টর এন্ড অ্যাজ এ অ্যাক্ট্রেস? তাড়াতাড়ি ভাইয়া। তানজিল সুলতান খান তুর্য as an actor, দীপিকা পাড়ুকোন as an actress. আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, ফেভারিট বাংলা ফিল্ম? ফেভারিট বাংলা ফিল্ম মনপুরা। মনপুরা। আচ্ছা, থার্ড কোশ্চেন, অমিতাভ রেজা, মোস্তফা ফারুকী, সারোয়ার ফারুকী কাকে বেছে নেবেন? দুজন। ইটস আ গুড ওয়ান। ওকে ফাইন। কোন একজন? অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে অমিতাভ রেজা স্যার, আর হচ্ছে প্লট ডিভাইস ফারুকী স্যার। এটা আসলে মাল্টি ডাইমেনশনাল কোশ্চেন, সো ভেরি ডিপ্লোম্যাটিক তুর্য। ফোর্থ কোশ্চেন, ভাই জিনিসটা হচ্ছে মোস্ট ফেভারিট মধ্যে লেস্ট ফেভারিট করবেন আর কি, ঠিক আছে? হরর মুভি, সাইফাই, অ্যাকশন, কমেডি। হরর মুভি। মোস্ট ফেভারিট থেকে লিস্ট ফেভারিট করবেন। মোস্ট ফেভারিট থেকে লিস্ট ফেভারিট। মোস্ট ফেভারিট সাইফাই, হরর, ফ্রিকশন, অ্যাকশন, কমেডি। হ্যাঁ, সাইফাই, অ্যাকশন, হরর, না সরি, সাইফাই, ফিকশন, কমেডি, হরর। আচ্ছা ঠিক আছে। লাস্ট কোশ্চেন ভাইয়ের জন্য, তুর্য ভাইয়ের জন্য, হলিউডের ডিরেক্টরদের মধ্যে যদি বলা হয় কার মতন হতে চান? আমি আমার মতো হতে চাই। এটা তো খুব মানে ইগো হার্ট করার মতন প্রশ্ন করে ফেললাম। বাট আমি অ্যাডমায়ার করি গাই রিচিকে। আমি গাই রিচি, আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে এরকম হয়তো কোনো একদিন ওনার সাথে কোনো একটা কাজ করছি। সো গাই রিচি আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ তুর্য ভাইয়া, সুন্দর সুন্দর অ্যানসার দিয়েছেন ভাইয়া। এই আমি আই ক্যান শেয়ার ইউ, আমি শুনতে পারতেছি না। হ্যালো হ্যালো। না না না, আমরা জানি আপনি শুনতে পাচ্ছেন। স্যার ভাই রেডি?
হ্যাঁ রেডি, প্লিজ কন্ট্রোভার্সিতে ফেলো না। হ্যাঁ তাই ভাই বলে দিলাম। না ভাই, আপনার জন্য আমি কিছু কোশ্চেন, ইজি কোশ্চেন রেখেছি। আচ্ছা ভাই, এমন একটা উইয়ার্ড শব্দ বা লাইন, ঠিক আছে, এমন একটা শব্দ মানে উইয়ার্ড শব্দ বা লাইন যেটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে, এবং এটা কি? আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি এতদিন। নায়িকা বলতেছিল, নায়িকার আচ্ছা। কাছে চেক করবো। মানে এটা ইংলিশ করার পর কি হয়েছে? ট্রান্সলেশন কি? না, এটা খুব নর্মাল ছিল যে আই ট্রাস্টেড দ্য রং গাই, বাট when I was translating I was like okay. আচ্ছা, ভাইয়ার ফেভারিট বাংলা ফিল্ম? একটা পিক করা কঠিন আমার জন্য। আমি কয়েকটা বলবো। জীবন থেকে নামা, মাটির ময়না, শুনতে কি পাও। মানে এটা এটা খুব টাফ। মানে আমার জন্য আমি আসলে কখনো এভাবে চিন্তা করিনি যে পিক ওয়ান ফিল্ম। একটা অনেকগুলো আছে। থার্ড কোশ্চেন ভাইয়া, আপনার জন্য সেম, মোস্ট ফেভারিট থেকে লিস্ট ফেভারিট পর্যন্ত, ঠিক আছে? হরর ভয় লিস্ট পেন না ফেভারিট। ভাইয়া। হরর, সাইফাই, অ্যাকশন, ফ্রিকশন, আর হচ্ছে কমেডি। কমেডি, দেন সাইফাই, দেন হচ্ছে অ্যাকশন, ফিকশন, লাস্টলি হরর। আমি হরর চেয়ে ভয়। আচ্ছা ভাইয়া, হরর দেখতে ভয় পান? হ্যাঁ সিরিয়াসলি, ইভেন আমি যে হরর স্ক্রিপ্টটা ট্রান্সলেট করছি, দ্যাট ওয়াজ আ প্রিটি ডিফিকাল্ট এক্সপেরিয়েন্স ফর মি। ডোন্ট আস্ক। আচ্ছা ভাইয়া, আপনার জন্য লাস্ট কোশ্চেন, ভাই আপনার ফেভারিট নায়িকা কে? ভাইয়া টাইম চলে যাচ্ছে ভাইয়া। আচ্ছা যাও, একটু আমাকে একটু নিউট্রাল অপশন খুঁজতে দাও, যেটা বললে একটু সেফ সাইডে থাকা যায়। আচ্ছা আমি বলি, ফেভারিট নায়িকা যদি বলতে হয়, বিদেশে আমি বলবো অ্যান হ্যাথওয়ে, আর দেশে আচ্ছা। বললে আমি বলবো অলিভিয়ার কথা। অলিভিয়া হচ্ছে উনি 70s এর নায়িকা, 70s 80s এর। তুমি যদি মাসুদ রানার ছবিতে দেখো, উনি যে একজন তো ছিলেন কবরী, একজন আর্টিস্ট, আর একজন যিনি উনি হচ্ছেন অলিভিয়া। সো আমার ধারণা যে প্রবাবলি অলিভিয়া ঢালিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী। এই তো ভাইয়া, থ্যাংক ইউ আজকে থ্যাংক ইউ। জন্য। খুব কঠিন কিছু জিজ্ঞেস করো নাই। থ্যাংক ইউ, হ্যাড এ গ্রেট টাইম। আমাদের সাথে ভাইয়া, ধন্যবাদ। আমার পার্সোনালি একটা কোশ্চেন ছিল। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে বেশিরভাগ মানুষজন বলে আমি নাটক দেখতেছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে বাঙালিরা ইংলিশে নাটকটা আসলে কি, মানে অনেকে সিরিজ মনে করে, এপিসোড ওয়াইজ আসে, ঠিক আছে, অনেকে টেলিফিল্ম মানে ছোট শর্ট ফিল্ম মনে করে, তা আসলে জিনিসটা কি? অনেকে কোশ্চেনটা আসলে আমার পার্সোনাল কোশ্চেন আর কি তুজো ভাইয়ের কাছে। নাটকের যে জনরাটা, এটা আমরা মানে আমাদের ব্যাপার কি, আমরা অ্যাজ আ ভিউয়ার জনরা কিন্তু মানে বেসিক্যালি কি প্রদান করছে সেটা দেখে আমরা ডিটারমাইন করি না, আমরা রাদার লেন্থটা দেখে ডিটারমাইন করি। সো নাটকের মধ্যেও কিন্তু দেখা যায় যে অন্যান্য জনরা আসতেছে, হরর, থ্রিলার বা বিভিন্ন জনরা আসে, ড্রামা বা এরকম। কিন্তু আমরা আমাদের কন্টেম্পোরারি মানে আমাদের যেই আর কি বিশ্বাস প্রচলন হয়ে গিয়েছে, আমাদের হচ্ছে যে প্রচলিত যেটা, যে আমরা লেন্থ ওয়াইজ মনে করি যে যেটা মোটামুটি 30-40 মিনিটের একটা কিছু দাঁড়ায়, সেটাকে আমরা নাটক হিসাবে কনসিডার করি এখানে, মানে আমরা অ্যাজ আ দর্শকের। দেন এগেইন ফিল্মের ডেফিনেশন বলতে গেলে ওগুলো কিন্তু মানে আসলে জনরার বেসিসটা হচ্ছে ফার্স্ট অফ অল কন্টেন্টের উপর, আর সেকেন্ডলি হচ্ছে যে এই কি টাইপ সেটা ডিপেন্ড করে হচ্ছে লেন্থ এবং মানে লেন্স সিলেকশনের উপর। যে কারণে হচ্ছে যে টেলিফিল্ম জিনিসটা কেন টেলিফিল্ম, মানে এখানে টেলি লেন্সেস ইউজ হয়, যার কারণে দেখা যায় যে হচ্ছে যে কোনো ওয়াইড ফ্রেমের ইউজ আমরা খুব কম দেখি, সিনেম্যাটিক ফ্রেমের ইউজ আমরা কম দেখি। সো জনরা জিনিসটা আসলে খুবই ডাইভার্সিফাইড একটা বিষয়, মানে জনরা আইডেন্টিফাই করার অনেক বিষয় থাকে, কালার গ্রেডিং দেখে বোঝা যায় অনেক সময় হচ্ছে যে মানে নানা জিনিস থাকে যে জনরাটা ডিটারমাইন করে। সো এই ক্ষেত্রে আমাদের একটা ভুল হয়ে থাকে যে আমরা শুধু লেন্থ দিয়ে ডিটারমাইন করি। কেননা একটা মানে ফুল লেন্থ ফিচার ফিল্ম আপনি চাইলে 3 ঘন্টা
দেখাতে পারেন, আপনি চাইলে সিরিজ বানাতে পারেন, তিনটা সিনেমার সিরিজ লর্ড অফ দ্য রিংস বানাতে পারেন, আপনি একটা স্টোরি কনভে করতে 1 ঘন্টার একটা সিনেমা বানায় ফেলতে পারেন। বাট দিন শেষে প্রপার ডেফিনেশনের মধ্যে ওইটা হইতে পারে ওই 1 ঘন্টা আপনার একটা সিনেমা তৈরি হয়েছে, বা হইতে পারে এই যে যেসব সাংঘিক সংজ্ঞা অনুযায়ী ওইটা হইতে পারে একটা নাটক। লেন্থ কিন্তু খুব একটা ডিফারেন্ট না একটা ফিচার ফিল্মের থেকে, রাইট, বা একটা শর্ট ফিল্মের থেকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ তুর্য ভাইয়া, থ্যাংক ইউ সাহেব Okay. ভাইয়া আমাদের সাথে আসার সময় Okay. জয়েন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। It was থ্যাংক ইউ, very হ্যাড ভালো এ গ্রেট টাইম, থ্যাঙ্কস লট।